যে সমস্ত বিষয়গুলা জানা জরুরি, ওই সমস্ত বিষয়গুলো আমরা শুধু একটু রিভিউ করবো। হ্যাঁ, তো আমি একটু বেসিক জিনিসগুলো একটু বলে আসি, তারপরে আমরা এভিডেন্স গুলো নিয়ে কাজ করবো। আমাদের অ্যাসেসর পার্টে অ্যাসেসমেন্ট ডিজাইন, মূলত অ্যাসেসমেন্ট প্ল্যান বা অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স আমাদের করতে হবে। কমপ্লিট অ্যাসেসমেন্ট প্ল্যান, কিন্তু অ্যাসেসমেন্ট প্ল্যানের মধ্যে একটা বিষয় আছে গুরুত্বপূর্ণ, সেটা অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স। এটা করতে হবে। অ্যাসেসমেন্ট রিসোর্স চেকলিস্ট বানাতে হবে। খুব ইজি এটা জিনিস, এটা তেমন কিছু নেই। স্ক্রিন শেয়ার হয়েছে না স্যার? জি জি স্যার। স্যার। জি স্যার, দেখা ওকে। যাচ্ছে। জি স্যার, তো দেখা এই যাচ্ছে। অ্যাসেসমেন্ট প্ল্যানটা গুরুত্বপূর্ণ জিনিস এটা। আহ, দ্বিতীয় হচ্ছে যে আপনার অ্যাসেসমেন্ট রিসোর্স চেকলিস্ট খুব ইজি জিনিস, এটা তেমন কোনো কাজ নেই। রেজিস্ট্রেশন ফর্মে তেমন কোনো কাজ নেই। অ্যাটেন্ডেন্স শিটে তেমন কোনো কাজ নেই। সেলফ অ্যাসেসমেন্টে হালকা কিছু কাজ আছে। এগ্রিমেন্টে তেমন কোনো কাজ নেই। এই বাকিগুলোতে কাজ আছে, এই 8 থেকে 12 পর্যন্ত বলা যায়। তো সব থেকে গুরুত্বপূর্ণ 2 আর 8, 9, 10, 11। তাহলে টোটাল কয়টা দাঁড়ালো? টোটাল মোটামুটি 11টা। পাঁচটা। পাঁচটা স্যার। হ্যাঁ, টোটাল 11টা পাঁচটা এভিডেন্স। different। হ্যাঁ, মেইন এভিডেন্স 11টা। এর মধ্যে পাঁচটা ইম্পর্টেন্ট। 5টা আমার গুরুত্বপূর্ণ। তাহলে 6টা তেমন কোনো কাজ নেই। যেমন রেজিস্ট্রেশন ফর্ম জাস্ট শুধু নামটা চেঞ্জ করবেন, কিচ্ছু মানে কোনো কিছু দরকার নেই। অ্যাটেন্ডেন্স সিটও তাই। সেলফ অ্যাসেসমেন্টটাতে হালকা একটু কাজ আছে, অলরেডি এটা আপনারা পারবেন। এইগুলা এগুলা আজকে আমি দেখিয়ে দিচ্ছি সব। হ্যাঁ, এগুলা দেখিয়ে দিচ্ছি। এখানে কিছু কাজ করতে হবে, যে এগুলোর জন্য এই অ্যাসেসমেন্ট পার্টের এভিডেন্স গুলো বানানোর জন্য বেসিক কিছু আন্ডারস্ট্যান্ডিং আমাদের দরকার। একটু ডিসকাস করে আসি নাকি আমরা? জি জি স্যার। স্যার। একটু জি স্যার। ডিসকাস। জি স্যার। যদি এটা হয় তাহলে একটু আমি জানতে চাই যে কম্পিটেন্সি আমরা বুঝি, পারি, ডাইমেনশন গুলো বুঝি, এগুলো নিয়ে কোনো কথা নেই। আহ আমি একটু স্ক্রল করি। হ্যাঁ, 11 নম্বর এবং 12 নম্বর বইয়ে যদি থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং এর কথা বলেন, সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের এই যে প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্ট এবং রুলস অফ এভিডেন্স। এটা আমরা পড়াবো না আজকে। আমরা চলে যাই এই যে অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্ট বলতে কি বুঝি আমরা? অ্যাসেসমেন্ট বলতে কি বুঝি? অ্যাসেসমেন্ট বলতে স্যার মূল্যায়ন বোঝাই মূল্যায়ন স্যার। স্যার। মূল্যায়ন বোঝাই। মূল আর তাহলে ইভ্যালুয়েশন কি? ইভ্যালুয়েশন মূল্যায়ন স্যার। এটাও মূল্যায়ন তাহলে স্যার। তাহলে দুইটার মধ্যে ডিফারেন্স কি? হুম। অ্যাসেসমেন্ট স্যার একজন ট্রেনি সিএস অনুসারে সে কাজের উপযুক্ত হয়েছে কিনা তা আচ্ছা। মূল্যায়ন করে স্যার। আচ্ছা, আর ইভ্যালুয়েশন তাহলে মূল্যায়ন যদি হয়ে থাকে তাহলে এটা আবার কি? সরি স্যার, বলতে পারতেছি না। আচ্ছা। আচ্ছা, অ্যাসেসমেন্ট মূল্যায়ন ঠিকই আছে। আমরা অ্যাসেসমেন্টের দিকে একটু ফোকাস করি। দুইটার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে অ্যাসেসমেন্ট সবসময় ফর্মেটিভ ইন নেচার। ন্যাচারালি সে ফর্মেটিভ। এটা কখনো ক্লোজিং পয়েন্ট থাকে না। এটা সবসময় আহ, এ কি করে, এভিডেন্স কালেকশন করে এবং ফিডব্যাক দেয়। হ্যাঁ, ফিডব্যাক দেয় কি ইমপ্রুভমেন্টের জায়গাটা সে ধরিয়ে দেয়। এটা কন্টিনিউয়াস প্রসেস। এটা ক্লোজিং এন্ডেড নাই, কিন্তু ইভ্যালুয়েশন ক্লোজ হয়ে যায়। হ্যাঁ, ইভ্যালুয়েশনের একটা এন্ড পয়েন্ট থাকে। হুম। তা আমরা ওইটা ডিটেলসে আর না যাচ্ছি। ওইটা ডিটেলস অনেক আছে। হ্যাঁ, অনেক কিছু মেজারমেন্ট, ইভ্যালুয়েশন এবং অ্যাসেসমেন্ট, এই তিনটা বিষয় নিয়ে বিস্তারিত ডিসকাশন করা যেতে পারে। আমরা ওদিকে না যাই। তো
আমরা শুধু এভাবে চিন্তা করি যে অ্যাসেসমেন্ট কি জিনিসটা, তাহলে যদি এভাবে চিন্তা করি অ্যাসেসমেন্ট জিনিসটা কি, শুধু অ্যাসেসমেন্টের ব্যাপারটা, তাহলে এইভাবে আসতে পারে যে এটা একটা প্রসেস, না জি সিস্টেমেটিক স্যার। প্রসেস। কিসের প্রসেস এখানে লেখা নাই, আপনাদের বইয়ে আছে, এখানে আমার এই জায়গাটাতে নাই। আমাদের আমাদের বইগুলোতে দেখবেন যে এটা এমনই একটা প্রসেস যার মাধ্যমে করি কি আমরা ক্যান্ডিডেট। আচ্ছা, তার আগে আমি চাচ্ছি সবাই ভিডিও ক্যামেরা অন করে। আমি কিন্তু আজকে বলেছিলাম ভিডিও ক্যামেরা অন করতে, তার আমি অন ভিডিও করে ক্যামেরা দিলাম। দুঃখিত আমিও স্যার, আমিও ক্যামেরা একটু আমিও সমস্যা। আমিও আমিও অন করে দিলাম, হ্যাঁ। তার ভিডিও ক্যামেরা সমস্যা তার। কার স্যার আমারটা ভিডিও একটু ক্যামেরা প্রবলেম, সমস্যা? স্যার স্যার আমারটা নাই। একটু প্রবলেম আছে। ছেলে মানুষের কোনো প্রবলেম থাকার কথা নয়। না স্যার, আমার ক্যামেরাই স্যার ঝাপসা, স্যার নষ্ট। স্যার আমি মোবাইল ব্যাকগ্রাউন্ডটা থেকে জয়েন করি, ল্যাপটপের সমস্যা, ল্যাপটপের ক্যামেরা সমস্যা। ব্যাকগ্রাউন্ডটা অফ করে দিয়ে আপনি দিতে পারেন। নাইম, জাহিদুল, ঠিক আছে, কিছু হলেও বুঝতে পারছি আমি। জাহিদুলের স্ক্রিনে লাইট রিফ্লেকশন হচ্ছে, তারপর আমরা বুঝতে পারছি, হ্যাঁ। আরিফুল ইসলাম, খালিদ মুশারফ, কই ক্যামেরা কই? স্যার আমি কালকে আপনাকে বলছিলাম স্যার আমার ক্যামেরার সমস্যা। আচ্ছা, ওকে ওকে। আর আর যারা আছি, আগামীকালকে কিন্তু করা লাগবে। কেননা আমরা আহ, যতক্ষণ পর্যন্ত ফেস না আসছে ততক্ষণ পর্যন্ত ইন্টারাকশনটা আমরা পাচ্ছি না ক্লাসের। এমন আছে যে আপনারা দিচ্ছেন, দিয়ে চলেছেন। এই যে এই যে এই যে আপনাকে আমি দেখছি, তার মানে আমি কিন্তু দেখে বুঝতে পারছি কে কতটা কোন জায়গাতে আছেন, কে আমার প্রতি এই আমার ইনফরমেশন গুলো রিসিভ করছেন, কে করছেন না, আমি কিন্তু দেখতে পাচ্ছি, তাই না? এই যে আমাদের সুনীল, তারপর আদিল, তারপরে যে ফয়েজ, ওনারা মানে খুবই ইন্টারেক্টিভ এই মুহূর্তে। আমার চোখে চোখে তারা তাকাচ্ছেন, সবাই কিন্তু চোখের দিকে তাকিয়েছেন। তার মানে আমার 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 চোখে যখন তাকাচ্ছেন, তার মানে কি আপনি আমাকে রিড করছেন। আপনার আন্ডারস্ট্যান্ডিংটা আরো আরো মানে অনেক ভালো হচ্ছে, আরো আরো দৃঢ় হচ্ছে। ক্লিয়ার কিনা কথাটা? জি স্যার। কিন্তু যখন ফেসে নাই, তার কি হচ্ছে, আপনি মন না চাইলেও ঠিক আছে, একটু এদিকে যাই বা একটু ওদিকে যাই, বা আমি অন্য কিছু করছেন, কিন্তু এখন চিন্তা হচ্ছে না, স্যার তো দেখছে আমাকে, আমি একটু ক্লাসের মধ্যে ইন্টারাক্ট করি। এই যে সাকিব, সাকিবুল্লাহ মাথা নড়াচ্ছে মানে আমার মাথায় ঢুকছে না, সে আমার কথাগুলো রিসিভ করছে, ইন্টারাকশনটা হচ্ছে। ইভেন দেখেন, এই যে আমার যে আমি যে কথা বলছি, আমি কিন্তু প্রতিদিন এইভাবেই কথা বলি, হাত মুখ চোখ সব নড়ে। আমি বুঝি যে আমার আমার স্ক্রিন নয়, এটা আমার স্টুডেন্ট, এটা আমার লার্নাররা লার্ন করছে আমাকে থেকে। এই যে এখন যে হাতটা নড়ছে না, আমার যেভাবে নড়ছে না, ঠিক তেমনি নড়ে, কিন্তু আপনারা তো দেখতে পান না, ফলে ইন্টারাকশন থাকে না, কিন্তু এখন থাকছে। জি স্যার। ব্যাপারটা জি এরকমই। স্যার। তো যাই হোক, আমরা এখন সেশনে ফিরি আবার। এটা আমি কি কিন্তু সবাইকে দেখছি, হ্যাঁ, সবাইকে দেখছি। ওকে। তাহলে আমাদের এভিডেন্স কি তাহলে? জাস্ট একটা প্রসেস। আমরা আবারও বলি, ইয়া সরি, অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্ট হচ্ছে এমনই একটা প্রসেস, মানে জি স্যার। মাথায় মাথায় ঢুকিয়ে নেন। অ্যাসেসমেন্ট একটা প্রসেস, প্রসেস। অ্যাসেসমেন্ট একটা প্রসেস। প্রসেস। আর যদি প্রশ্ন করে এভিডেন্স কি জিনিস, তাহলে এভিডেন্স হচ্ছে ইনফরমেশন। পরে আমি পরে বিস্তারিত বা বলবো। তাহলে এই এই প্রথমের কি পয়েন্ট আপনাকে ধরতে হবে। যদি বলে মেথড, অ্যাসেসমেন্ট মেথড কি জিনিস, তাহলে বলতে মেথড হচ্ছে টেকনিক বা অ্যাপ্রোচ মাধ্যমে এভিডেন্স গ্যাদার করি আমরা, তাই না? আচ্ছা, তাহলে এখন হচ্ছে কি যে আমি আমি বলছিলাম যে অ্যাসেসমেন্ট কি। তাহলে অ্যাসেসমেন্ট একটা প্রসেস যার মাধ্যমে আমরা করি কি এভিডেন্স গ্যাদার করি, এবং একজন ক্যান্ডিডেট কম্পিটেন্ট অথবা কম্পিটেন্ট নয় তার জাজমেন্টটা করতে পারে। জি স্যার।
বুঝার স্বার্থে বলছি। বইও আপনি যদি অ্যাসেসমেন্টের দিন এভাবে লিখে দেন তাও রাইট, কোনো সমস্যা নাই। সে যদি অ্যাসেসর ভালো অ্যাসেসর মানে বুঝা অ্যাসেসর হয়। আমি একটা জি অ্যাসেসমেন্টে স্যার। গেছিলাম, অ্যাসেসমেন্টের যে মডেল অ্যান্সার করি আমরা টুলস বানানোর সময়, ওই ওই অ্যান্সারের সাথে তার অ্যান্সারের যদি মিলাতে যাই ম্যাক্সিমাম মিল নাই, কিন্তু আমার দৃষ্টিতে সব থেকে ভালো লিখেছে সেই, এবং সে কম্পিটেন্ট। মানে ওর যে লার্নিংটা হয়েছে অ্যাকচুয়ালি, সে বুঝে লিখেছে, সে জানে এবং সে বিশদ জানে। আমাদের অ্যাসেসরদের মধ্যে দেখবেন যারা কম জানে তারা ওই ওই অ্যান্সার স্ক্রিপ্টের বাইরে যায় না, মানে তার জানাটা ওইটুকুর মধ্যে সীমাবদ্ধ। জি স্যার। ওরা আরো যদি ভাস্ট জানে, আরো বেশি কিছু জানে, তখন কি হবে, তার মানে তার মাথায় প্রচুর ইনফরমেশন আছে। তার মানে কি আপনি আপনাদের আপনাদের আমাদের যে বাচ্চা কাচ্চা থাকে না, ছোট জি স্যার। মানুষ যারা, তারা দেখবেন ছোটখাটো অ্যান্সার দেয়। হ্যাঁ, কি অ্যান্সার দেয়? ও যেটুকু জানে সেটুকুই অ্যান্সার দেয়। সে জি তার স্যার। মাথার মধ্যে যে ইনফরমেশনটা আছে ওই ইনফরমেশনটা অ্যানালাইজ করে অ্যান্সার দেয়। যখন বড় হয় তখন সে আরো অনেক কিছু জানে একটা বিষয় সম্পর্কে। হ্যাঁ, তখন ওখান থেকে যখন অ্যান্সারটা দিবে তখন দেখবেন তার অ্যান্সারের মাত্রা কি, অ্যান্সারের গভীরতাটা কতটুকু বেশি, তাই না? জি স্যার। তো ঠিক তেমনি অ্যাসেসমেন্টের ক্ষেত্রে ওই ওই ওটা একটা মেয়ে ছিল। তো তার বইয়ের সাথে বইয়ের সাথে বলতে তার অ্যাসেসমেন্ট যে অ্যান্সার স্ক্রিপ্ট তার সাথে মিলটা কম, কিন্তু সে তার গভীরতাটা দারুণ দারুণ লিখেছে। সে অনেক কিছু জানে বিধায় ওইভাবে লিখতে পেরেছে। হ্যাঁ, তো যাই হোক, আমরা যখন যখন এইভাবে লিখবো শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবো না। বইটাকে ধরতে পারি আমার গাইড, ঠিক আছে, কিন্তু আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের চিন্তা করতে হবে প্র্যাকটিক্যাল। বুঝা গেছে? আচ্ছা, এবার আমরা জি স্যার। আবার ফিরি যে তাহলে তাহলে অ্যাসেসমেন্ট কি? একটা প্রসেস প্রসেস স্যার। যার মাধ্যমে আমরা কিসের প্রসেস তাহলে? এভিডেন্স কালেকশনের প্রসেস, এভিডেন্স তাই না? কালেকশন। জি স্যার। ভেরি গুড। এভিডেন্স কালেকশন করার প্রসেস। প্রসেস। হ্যাঁ, কি হয়? যার মাধ্যমে আমরা জাজমেন্ট দিতে পারি, তাই না? জি স্যার। এই জি এভিডেন্সটা স্যার। কালেকশন করে আমরা জাজমেন্টটা দিতে পারি। তাহলে এটা জি হলো স্যার। কি? অ্যাসেসমেন্ট হলো একটা প্রসেস, এভিডেন্স কালেকশন করার প্রসেস, যার মাধ্যমে আমরা একজন ক্যান্ডিডেট কম্পিটেন্ট নাকি কম্পিটেন্ট না তা জাজ করতে পারি। ক্লিয়ার না? জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে, তাহলে এই এভিডেন্স আর মেথড একটু বলেন তো স্যার। আসছি এভিডেন্স আর আমরা মেথড। পরে পরে আসছি আমরা। ওকে, তাহলে এখানে এই যে আমরা এভিডেন্স যে সরি অ্যাসেসমেন্টে পড়ছি, এই অ্যাসেসমেন্টটা অনেক ধরনের অ্যাসেসমেন্ট আছে। তার মধ্যে কোর যদি অ্যাসেসমেন্ট চিন্তা করি আমরা, খুব ছোট আকারে যদি বলতে চাই, এটা ক্যাটাগরাইজ এত না করে, তাহলে দুইটা বলতে পারি। একটা হচ্ছে কিছুক্ষণ আগে ছিলেন আপনারা, একজন বলবেন প্লিজ। ফরমেটিভ অ্যাসেসমেন্ট আর একটা সামেটিভ হচ্ছে অ্যাসেসমেন্ট। একটা ফরমেটিভ আর একটা সামেটিভ। সামেটিভ। সাবমিটিভ। আমরা হলিস্টিক বলে থাকি, ওয়ার্ক ইন্টিগ্রেটেড বলে থাকি, ক্রাইটেরিয়া রেফারেন্স বলে থাকি, অনেক অ্যাসেসমেন্ট আছে, অনেক ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট আছে, অনেক রকমের অ্যাসেসমেন্ট আছে। তাহলে মেইনলি আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হচ্ছে ফরমেটিভ আর ফরমেটিভ একটা অ্যাসেসমেন্ট, আর একটা হচ্ছে সাবমিটিভ। সামেটিভ অ্যাসেসমেন্ট। সামেটিভ সামেটিভ সাবমিটিভ। মানে সামেশন সামেটিভ। থেকে সামেটিভ। হ্যাঁ হ্যাঁ জি হ্যাঁ, স্যার। একটা ফরমেটিভ সামেটিভ। একটা সামেটিভ। তাহলে ফরমেটিভ অ্যাসেসমেন্টটা কি হতে পারে তাহলে? যেটা স্যার ক্লাসের অন্তর্বর্তীকালীন ট্রেনের কর্তৃক পরিচালিত একজন ট্রেনি কতটুকু সক্ষমতা অর্জন করছে সেটা মূল্যায়ন করার জন্য ফরমেটিভ অ্যাসেসমেন্টটা নেওয়া হয়। ওকে, ফরমেটিভ অ্যাসেসমেন্টটা মাথায় রাখতে হবে ডিউরিং ট্রেনিং। কখন হয় এটা? সাধারণত ডিউরিং ট্রেনিং। ডিউরিং ট্রেনিং চলাকালীন সময়ে। ফরমেটিভ অ্যাসেসমেন্ট সব সময় পরিচালিত হবে, কখন হবে? ট্রেনিং চলাকালীন ট্রেনিং সময়। চলাকালীন। হ্যাঁ, এটার অ্যাসেসমেন্ট ডিজাইনার কে? টিচার বা ট্রেনার। ট্রেনার বা ট্রেনার। ফ্যাসিলিটেটর। ট্রেনার যে ট্রেনিং পরিচালনা করে, উনি কেন করে এটা? প্রগ্রেস নির্ণয় করবে স্যার, ক্যান্ডিডেটের প্রোগ্রেস যাচাই করার জন্য, যাচাই বাছাই তার করবে। স্ট্রেংথ এবং এবং অবস্থা। ইমপ্রুভমেন্টের জায়গাটা আইডেন্টিফাই Improvement. করার জন্য। ব্যাপারটা বুঝেন? তার প্রোগ্রেসটা যাচাই করে, তার তার উইকনেস অথবা তার ইমপ্রুভমেন্টের জায়গাটা আইডেন্টিফাই করার জন্য, যেন সে করে কি
আমার ক্যান্ডিডেটের তো এই জায়গাতে গ্যাপ আছে, এই জায়গাটা কম বুঝছে, আগামীকালকে যেন সে ভালো করে। তাহলে কি হলো, আজকে ফর্মেটিভটা নিয়ে আইডেন্টিফাই করে ফেললো কি তারা আমার আমার ট্রেনাররা এটা কম বুঝেছে, ছাত্ররা আমার কম বুঝেছে, জি কালকে স্যার। সে যেন আবার ওটা ধরাই দিতে পারে, বা ওটা যেন তার সেশনে রিপিট করতে পারে যে কালকে আপনারা এই প্রশ্নটা খারাপ করেছিলেন বা এই বিষয়টা হয়তো বুঝেননি, কম বুঝেছেন, এটা হলো এই জিনিস। তার মানে কি, তার ইমপ্রুভমেন্টের জায়গাটা আইডেন্টিফাই করতে পারে ওখান থেকে। তাহলে জি প্রোগ্রেস স্যার। যাচাই করা, তার সাথে কি হচ্ছে, ইমপ্রুভমেন্টের জায়গাটা আইডেন্টিফাই করা, যে ক্যান্ডিডেটের কোন জায়গাতে আমার ইমপ্রুভমেন্ট করতে হবে। আমরা অনেক সময় উইকনেস বলি, উইকনেসটা হচ্ছে নেগেটিভ সেন্সে বলা হয়। যদি বলি ইমপ্রুভমেন্টের জায়গা আইডেন্টিফাই করা, তাহলে সহজ হয়, মানে পজিটিভলি বলা হয়, তাই না? তাহলে কি হলো, ফর্মেটিভ অ্যাসেসমেন্ট কখন সংগঠিত হচ্ছে? ডিউরিং ডিউরিং ট্রেনিং, ডিউরিং ট্রেনিং ডিউরিং চলাকালীন ট্রেনিং। সময়। হ্যাঁ, এই যে গত 45 হ্যাঁ গত বুঝেছি। দিন থেকে শুরু করে আমরা 45 দিন যাবত, আগামী 45 দিন যাবত যে অ্যাসেসমেন্ট গুলো নিয়ে থাকবো, একটা হয়েছে। অ্যাকচুয়ালি যখন ফেস টু ফেস হয়, আমরা যখন ফেস টু পরিচালনা করি, তখন প্রায় বলা যায় প্রতিদিনই অ্যাসেসমেন্ট হয়। আমি বিটিভির যখন পরিচালনা করতাম, ওই যে পরীক্ষা প্রজেক্টের কাজগুলা, প্রতিদিন অ্যাসেসমেন্ট, 22 দিনের সেশন ছিল, তার মধ্যে 16টা পরীক্ষা নিয়েছিলাম, 16 দিন পরীক্ষা নিয়েছি তাদের। এবং 16 দিন পরীক্ষা নিয়ে আমি, যদিও আমি সিদ্দিকী ভাই এবং ইয়ার সাথে আলাপ করেছি, যে ফর্মেটিভ ইয়াটা মানে আপনাদের যে 4 দিনে যে ফেস টু ফেস সেশনটা হবে, প্রতিদিনই অ্যাসাইনমেন্ট নিতে হবে এবং ফিডব্যাকটা দিতে হবে। ফিডব্যাক দেওয়া বুঝেন তো জি স্যার। কি? জি স্যার। যে 1 ঘন্টার অ্যাসাইনমেন্ট নিলেন 20টা প্রশ্নের, ওটার অ্যান্সারটা কি, আপনি কোথায় ভুল করেছেন, অ্যান্সারটা কি হবে সেটা বলে দেওয়া। হ্যাঁ, এটা হলো জি স্যার। ফিডব্যাক। তাহলে কি, এরকম যদি দেখেন যে 16টা যদি আমি পরীক্ষা নিই, তাহলে ছাত্রদের বাকি থাকার কথা নাই, অনেক কিছু জেনে যাওয়ার কথা নাকি? জি জি স্যার। স্যার। হ্যাঁ, তারা তারা হয়তো পরীক্ষাতে ভুল করবে। আর যদি আমরা ফিডব্যাকটা না দিই, তাহলে ও প্রতিদিনই ভুল করছে কিন্তু আমরা ফিডব্যাক দিচ্ছি না, তার মানে ও প্রতিদিনই ভুল করবে, কিন্তু আমি ফিডব্যাক দিয়ে দিলে সে ওটা ঠিক করে ফেলবে, জি যেটা স্যার। আমার ভুল হচ্ছে, স্যার তো বললো এটা ভুল, এটা ঠিক করে ফেলবে। তো যে কদিন হবে হয়তো ফিডব্যাক, আমাদের রিটেন টেস্ট হবে এবং রিটেন টেস্টের অ্যান্সার হবে, সোজা কথা, যে আপনি আপনার খাতা দেখে অ্যান্সার করা হবে। ওকে। তো ফরমেটিভ অ্যাসেসমেন্ট এখানে আবার আপনাদের যে অনলাইনে আবার ওই যে রিটেন টেস্টটা নেওয়া একটু কঠিন, বিশেষ করে শর্ট অ্যান্সার। এটা যদি মাল্টিপল হতো তাহলে দেখতেন আমি প্রতিদিনই হয়তো প্রথমে আপনার ম্যাচিং বা মাল্টিপল শুরু করতে, প্রি টেস্ট এবং পোস্ট টেস্টে গিয়ে আবার 10-15 মিনিটের একটা পরীক্ষা নিত। কিন্তু দেখলাম যে এটার মধ্যে গেলে, এখন যেমন এই যে স্ক্রিনে একটা প্রশ্ন দেখতে পাচ্ছেন কি আপনারা স্ক্রিনের জি প্রশ্নটা? স্যার। জি হ্যাঁ স্যার। স্যার। এরকম যদি প্রশ্ন করি, তাহলে আন্ডারস্ট্যান্ডিং যাচাই করা ঠিক আছে, কিন্তু আপনারা আবার এটা অভ্যস্ত হলে মনে করবেন যে মনে হয় এরকমই মনে হয় বিটিভিতে প্রশ্ন আসবে। না, আসলে বিটিভিতে শর্ট অ্যান্সার আছে, হ্যাঁ, এভাবে আসে না। যার জন্য এটাকে আমি অ্যাভয়েড করছি। এই, তো যাই হোক, তাহলে আমাদের ফরমেটিভ অ্যাসেসমেন্টটা বুঝতে পেরেছি। জি স্যার। জি স্যার। তাহলে সামেটিভ অ্যাসেসমেন্টটা কি? যেটা স্যার কোর্স শেষে এসএসআর কর্তৃক পরিচালিত হয়। হ্যাঁ, অ্যাট দ্য এন্ড অফ দ্য ট্রেনিং, ট্রেনিং জি স্যার। শেষ করে, ট্রেনিং শেষ করে প্রোগ্রেস এবং কেন ইমপ্রুভমেন্ট। কেন করে এটা? এটা প্রোগ্রেস যাচাই করার জন্য নয়, কিন্তু এটা এটা নলেজ সার্টিফিকেশন সার্টিফিকেশন। সার্টিফিকেশন দেওয়ার উদ্দেশ্যে, জি স্যার। হ্যাঁ, অথবা তার লার্নিং আউটকামটা অ্যাচিভ করেছে কিনা তা যাচাই করার উদ্দেশ্যে, অথবা রিকগনিশন দেওয়ার উদ্দেশ্যে। রিকগনিশন মানে সার্টিফিকেট। হ্যাঁ, অ্যাকচুয়ালি রিকগনিশন বলতে আমরা শুধু কাগজ সার্টিফিকেট অনেক সময় বুঝি, আবার সার্টিফিকেট বলতে শুধু কাগজই বুঝি। একটা 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 কথাও কিন্তু একটা রিকগনিশন হতে পারে। হ্যাঁ, তো যাই হোক, এখন যে রিকগনিশন কথা বলা হয়েছে এটা ফাইনাল মানে সার্টিফিকেশন, সোজা কথা। হ্যাঁ, আপনার ক্লাসের মধ্যে যদি কেউ কোনো স্যার বলে দারুণ করেছেন, এটাও কিন্তু একটা রিকগনিশন, তাই কি না? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তো এখন যে জি স্যার। কথাটা বলা হচ্ছে সেটা হচ্ছে সার্টিফিকেশন দেওয়ার জন্য। তাহলে আমরা সামেটিভ অ্যাসেসমেন্টটা সাধারণত নিয়ে থাকি কেন? কাউকে রিকগনিশন দেওয়ার উদ্দেশ্যে বা সার্টিফিকেশন দেওয়ার উদ্দেশ্যে বা ফাইনাল কম্পিটেন্সি অ্যাচিভ করেছে কিনা তা যাচাই করার উদ্দেশ্যে, অথবা স্টেক হোল্ডারদের
বলা যে আমার এই ছাত্র বা আমার এই যে লার্নার সে তোমার কাজ করতে পারবে কি পারবে না, এটা বলার উদ্দেশ্যে। বোঝা গেছে কিনা? জি স্যার। এটা হলো সামেটিভ অ্যাসেসমেন্ট। লাস্টের কথাটা মানে বোঝা যায়নি নাকি? আপনাদের সামেটিভ অ্যাসেসমেন্ট হবে তাই না? জি স্যার। এখন ধরেন যে আমি ধরে নিলাম যে আপনাদের অ্যাসেসমেন্টটা বোর্ড নিচ্ছে না, ধরে নেন এনএসডিএ বা বিটিভি নিচ্ছে না। কি হলো, আমরা পড়ালাম, আমাদের প্রতিনিধি হিসেবে এনামুল ভাই বললো, আমরা বললো আমরা একটা সামেটিভ নিলাম, নিয়ে আপনাদের যে পারফরমেন্স, আমাদের যে লার্নিং আউটকাম, যে কে কে অ্যাচিভ করতে পেরেছেন কে কে পারেননি, তার একটা ইনফরমেশন সে নিয়ে রাখলো। এবং এটুআই কে বললো আপনার এই লার্নার গুলা এরা কম্পিটেন্সি অ্যাচিভ করেছে, তারা পারবে অথবা পারবেন। ধরেন বিটি বা এনএসডি সার্টিফিকেট নেয়নি, এটাও কিন্তু একটা সামেটিভ অ্যাসেসমেন্ট। বোঝা গেছে কিনা? এই যে জি উনি স্যার। স্টেক হোল্ডারকে বলে দিল যে আমার এই লোকগুলো এটা এটা করতে পারবে, মানে তার মানে কম্পিটেন্সি যাচাই করা অ্যাকচুয়ালি। হ্যাঁ, তাহলে কি কারণে করা হয় বোঝা গেছে না? জি স্যার। সামেটিভ অ্যাসেসমেন্ট, সামেটিভ অ্যাসেসমেন্ট হচ্ছে তার লার্নিং আউটকাম অ্যাচিভ করেছে কিনা অথবা সার্টিফিকেশনের উদ্দেশ্যেই করা হয়, এটুকু ক্লিয়ার? জি স্যার। ওকে, বা রিকগনিশন দেওয়ার জন্য করা হয়, এটুকু ক্লিয়ার? আচ্ছা, জি কখন স্যার। করে? তাহলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ট্রেনিং। জি স্যার। কে করে? অ্যাসেসমেন্ট ডিজাইনার কে? এসে স্যার। একজন সার্টিফাইড ওকে, এখানে ওই কথাগুলো আমি যেগুলো বললাম সেই কথাগুলো লেখা আছে। ফরমেটিভ অ্যাসেসমেন্ট ইজ অ্যান অনগোয়িং অ্যান্ড ফিডব্যাক ড্রিভেন process for monitoring and improving student learning during instruction without assessing the grade। তার মানে এখানে গ্রেডিং করা হয় না, অথবা কোনো সার্টিফিকেট দেওয়া হয় না, অথবা কোনো রিকগনিশন দেওয়া হয় না। এটা কি হয়, স্টুডেন্ট মনিটরিং এবং তাদের এই যে ফিডব্যাক, ইমপ্রুভমেন্ট। হ্যাঁ, জি স্যার। প্রোগ্রেস যাচাই করে তাকে ফিডব্যাক প্রদান করা হয়। ইট ইট aid in adjusting teaching strategy to enhance the comprehension। কম্প্রিহেনশন। হ্যাঁ, তাদের যে আমি আমি দেখলাম যে আমার ছাত্রকে খুব পড়াচ্ছি কিন্তু ছাত্র আমার বুঝছে না। হ্যাঁ, তাদের ফরমেটিভ অ্যাসেসমেন্ট নিয়ে এটা যাচাই করে ফেললাম। পরে আমি চাইলে, আচ্ছা বুঝছে না, ঠিক আছে, তাহলে আমি এইভাবে না পড়ি এইভাবে পড়াই, এই ট্রেনিং স্ট্র্যাটেজি চেঞ্জ করে দিতে পারে সেটা ফরমেটিভ অ্যাসেসমেন্ট। জি স্যার। ওকে, গেল। সামেটিভ অ্যাসেসমেন্ট কি? আচ্ছা, ফরমেটিভ অ্যাসেসমেন্ট এটা একটা আলোচনা করলামই, এটা বইয়ের কথা, এটা হলো, আচ্ছা, এটা কেন করা হয় সেটা অলরেডি আলোচনা করেছি। হ্যাঁ, ফিডব্যাক দেওয়া, স্ট্রেংথ এবং ইমপ্রুভমেন্টের জায়গা ধরিয়ে দেওয়া, লার্নার কম্পিটেন্সি অ্যাচিভ করেছে কিনা তা এনশিওর করা যায়। সামেটিভ অ্যাসেসমেন্ট কি হলো এটা? আচ্ছা, সাপোর্ট কন্টিনিউয়াস লার্নিং, হেল্প দা, ওকে। সামেটিভ অ্যাসেসমেন্ট তাহলে কি? এটা এটা অলরেডি আলোচনা করেছি আমি। হুম, এটা কখন হয়? এন্ড অফ দা লার্নিং বা ইনস্ট্রাকশন পিরিয়ড। হ্যাঁ, or in the end of the course। আর কেন করা হয়? লার্নার ওভারঅল অ্যাচিভমেন্টের জন্য। জি স্যার। ওকে, ফরমেটিভ, সামেটিভ, হু, হোয়াই, হাউ, আচ্ছা ওকে, এগুলো দরকার নাই। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দরকার নাই আপাতত, এটা পরে আসবে। টুলস নিয়ে ডিসকাশন নাই এখানে। এগুলো নিয়ে পরে আলাপ করবো। হ্যালো ইফেক্ট, হর্ন এফেক্ট, আচ্ছা এখানে আমার ওগুলো নাই। আচ্ছা, আর একটা বিষয় আমি আমার প্রেজেন্টেশনে নাই, এমনি আমি একটু শেয়ার করি যে কিছু আমি বলেছিলাম এভিডেন্স বলতে কি বোঝায়, তাই না? জি স্যার। এই এভিডেন্সটা কি জিনিস, কেউ কি একটু শেয়ার করবেন? এভিডেন্স বলতে কি বোঝায়? প্রমাণপত্র স্যার। কিসের প্রমাণপত্র? ইনফরমেশন। অ্যাসেসমেন্টের প্রমাণপত্র। অ্যাসেসমেন্টের প্রমাণপত্র। আচ্ছা, এমনি এমনি আমাদের যে
দেখবেন যে জাজ আছেন না, জি স্যার। হ্যাঁ, আমাদের যে জি কোর্টে জাজ বসেন না, এই যে স্যার একজন একজন অ্যাসেসর কিন্তু ওই দিনের জন্য ওই অ্যাসেসমেন্টের জন্য জাজ। একজন জজ যেভাবে রায় শোনায় এমনি কি রায় শোনায় না নাকি স্যার, সে এভিডেন্সের এভিডেন্স গ্যাদার করে নাকি? এভিডেন্স সবগুলো। স্যার। হ্যাঁ এভিডেন্স গ্যাদার করে, এভিডেন্সের উপর ভিত্তি করে তাকে কিন্তু রায় দেয়, সে তার ফাঁসি হবে নাকি তাকে মুক্ত করবে নাকি। জি স্যার। জি জি স্যার। স্যার। তো এই এভিডেন্স আবার একজনের কথা শুনে দিয়ে দেয় ফাঁসি, না না স্যার, দু একজন না স্যার, সাফিসিয়েন্ট হতে ইহু হয়, কয়েকজন। একাধিক ইনফরমেশন থাকতে হয় নাকি। জি স্যার। জি জি স্যার। স্যার। তো যাই হোক না কেন, স্যার, এভিডেন্স হচ্ছে ইনফরমেশন। কোন ইনফরমেশন? যেই ইনফরমেশন গুলা ওই আমি যদি স্যারের চিন্তা করি, ধরে নিলাম বাস্তবে যে জাজ, আমাদের কোর্টের জাজের কথা বাদ দেন, অ্যাসেসরের কথা চিন্তা করছি, যে যেই ইনফরমেশন গুলা ওই ক্যান্ডিডেটের, ওই ছাত্রের কম্পিটেন্সির প্রমাণপত্র হিসেবে ব্যবহার করা হবে বা প্রমাণ হিসেবে ব্যবহার করা হবে। তাহলে এভিডেন্স হলো কি? এভিডেন্স হলো সেই সমস্ত ইনফরমেশন যা ওই ক্যান্ডিডেটের কম্পিটেন্সির প্রমাণপত্র হিসেবে বা প্রুফ অফ কম্পিটেন্সি বলি আমরা এটাকে, বা কম্পিটেন্সির প্রমাণপত্র হিসেবে ব্যবহার করা হয়। জি স্যার। বুঝা গেছে কিনা? বা জি প্রমাণপত্র বুঝছি। হিসেবে থাকে। জি তাহলে স্যার। তাহলে এখন ঘটনা হলো, আহ, আমাদের মেথড, অ্যাসেসমেন্ট মেথডের নাম শুনেছি। জি স্যার। অ্যাসেসমেন্ট মেথড কি? জি স্যার, পদ্ধতি সমূহ। মেথড হচ্ছে স্যার টেকনিক স্যার। অ্যাসেসমেন্ট মেথড হচ্ছে টেকনিক। কিসের টেকনিক? এভিডেন্স কালেকশন করার এভিডেন্স। টেকনিক। জি স্যার। এভিডেন্স কালেকশন করার টেকনিক। টেকনিক বা অ্যাপ্রোচও বলি অনেক সময়, হ্যাঁ, এভিডেন্স কালেকশনের টেকনিক বা অ্যাপ্রোচ, অ্যাপ্রোচ বা টেকনিক, অ্যাসেসমেন্ট মেথড। তাহলে অ্যাসেসমেন্ট মেথড হচ্ছে এভিডেন্স কালেকশন করার টেকনিক বা approach, বা যে জি স্যার। অ্যাপ্রোচ বা যে টেকনিক অ্যাপ্লাই করে একজন অ্যাসেসর এভিডেন্স কালেকশন করে একজন ক্যান্ডিডেট, সেই টেকনিকটাকে বলছি আমরা অ্যাসেসমেন্ট অ্যাসেসমেন্ট মেথড। মেথড। বুঝা গেছে? জি মেথড। স্যার। এখন তাহলে মেথড, দু একটা মেথডের নাম বলেন তো যার মাধ্যমে এভিডেন্স কালেকশন করে। রাইটিং, ওরাল, রিটেন। রিটেন, রিটেন ডেমনস্ট্রেশন। ডেমনস্ট্রেশন। রিটেন, খেয়াল করেন, রিটেন। তাহলে রিটেন টেস্ট, এটা হচ্ছে অ্যাসেসমেন্ট মেথড, মেথড। অ্যাসেসমেন্ট মেথড। একটু খেয়াল করেন, আপনাদের যে সিএস ছিল, এই যে সিএস, সিএস এ লেখা আছে অ্যাসেসমেন্ট মেথড। জি স্যার। ডেমনস্ট্রেশন একটা অ্যাসেসমেন্ট মেথড। মেথড। ডিরেক্ট অবজারভেশন, এই যে ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে কিন্তু অবজারভেশন করা হয়, হ্যাঁ। আর ডিরেক্ট অবজারভেশন তার মানে অন দা জব ট্রেনিং, অন দা জব অ্যাসেসমেন্ট, এই জন্য ডিরেক্ট অবজারভেশন শব্দটা লেখা আছে। আর একটা রিটেন টেস্ট, এটা একটা অ্যাসেসমেন্ট মেথড। পোর্টফোলিও একটা অ্যাসেসমেন্ট মেথড। লগ বুক একটা অ্যাসেসমেন্ট মেথড। এই অ্যাসেসমেন্ট মেথড গুলা এই 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 ইউনিট অফ কম্পিটেন্সির ক্ষেত্রে প্রযোজ্য। এই ইউনিটের কম্পিটেন্সির অ্যাসেসমেন্ট যখন ডিজাইন করা হবে তখন এইগুলোর মধ্যেই করতে হবে। এর বাইরে যদি নেই আমরা, তাহলে ইনভ্যালিড হয়ে যাবে। কেননা আমাদের সিএসএ বলা আছে এগুলা আপনি তার বাইরে কিছু করছেন, তাহলে ইনভ্যালিড হয়ে যাবে অ্যাসেসমেন্ট। তো যাই, এখন কি হলো, এই যে রিটেন টেস্ট আমার একটা অ্যাসেসমেন্ট মেথড, ক্লিয়ার? মানে তার মানে এটা টেকনিক। কিসের টেকনিক? অ্যাসেসমেন্ট। এভিডেন্স কালেকশনের টেকনিক, এভিডেন্স কালেকশনের টেকনিক। এভিডেন্স। আচ্ছা, হ্যাঁ, তাহলে রিটেন টেস্ট যদি মেথড হয়ে থাকে, তাহলে এটার জন্য আমাদের এভিডেন্স কি হবে? টুলস এর নাম শুনেছেন? টুলস, অ্যাসেসমেন্ট টুলস, জি স্যার। জি স্যার শুনছি। সেটা কি জিনিস স্যার? অ্যাসেসমেন্ট টুলস কি জিনিস? পেপার পেন ভুলে কোয়েশ্চেন গেছি। মেরি প্রশ্ন পেপার। যেটা থাকে ওইটা, জি জি, পরীক্ষা যা প্রশ্ন থাকে ওইটাই হচ্ছে টুলস। আরেকবার ক্লিয়ার করবেন, আমি একটু। স্যার অ্যাসেসমেন্ট টুলস হচ্ছে ওই সেলফ চেক, তারপর আমরা ওই যে, রেটিং শিট। হ্যাঁ, রাইটিং শিট, হুম, মনে করতেছি না স্যার, কার্সের যে এগুলোকে আমরা
ওকে, জাস্ট এ মিনিট স্যার, জাস্ট এ মিনিট। আমি এইগুলা হ্যাঁ স্যার। আমাদের এই কাজ, হ্যাঁ, এটা করার জন্য এতে যেতে হবে, এগুলো একটু জানতে হবে আমাদের, হ্যাঁ, না তো আমরা এভিডেন্স তৈরি করতে অসুবিধা হবে। এই যে অ্যাসেসমেন্ট কাকে বলে বলছিলাম না, দেখেন, এই যে প্রসেস অফ কালেক্টিং এভিডেন্স, হ্যাঁ, এভিডেন্স কালেকশন করার প্রসেস, এটা বইতে কিন্তু, হ্যাঁ, 11 নম্বর বইয়ের আছে। প্রসেস অফ কালেক্টিং এভিডেন্স অ্যান্ড মেকিং জাজমেন্ট অন হুইদার কম্পিটেন্সি হ্যাজ বিন অ্যাচিভড। কম্পিটেন্সি অ্যাচিভ করতে কি করেছেন, তার জন্য এভিডেন্স কালেকশন করার প্রসেস। বৈশিষ্ট্য, দরকার tools না tools। এখানে একটু খেয়াল করেন, দেখেন সংজ্ঞাটা লেখা আছে। অ্যাসেসমেন্ট টুল। হুম, অ্যাসেসমেন্ট টুলস অ্যান্ড, আমার বই লেখা আছে সেট অফ ডকুমেন্ট। আমাদের বই যেটা লেখা আছে সেটা লেখা আছে অ্যাসেসমেন্ট টুলস। টুলস হচ্ছে, আপনাদের কিন্তু বইয়ের কথাটা লেখা লাগবে, হ্যাঁ, আমি বোঝানোর জন্য আমি এই জায়গাতে আসছি। বইয়ে দুই তিন রকম আছে, দুই তিনটা বই। আমাদের বই লেখা আছে সেট অফ ডকুমেন্ট, যার মাধ্যমে আমরা এভিডেন্স গ্যাদার করি। দুইটা দুইটা ঘটনা দেখেন। অ্যাসেসমেন্ট, আমরা যখন বলছি অ্যাসেসমেন্ট কি, তখন বলছি প্রসেস যার মাধ্যমে এভিডেন্স গ্যাদার করছি, বুঝা গেছে কিনা। আর টুলসের ক্ষেত্রে বলছি যে এটা সেট অফ ডকুমেন্ট যার মাধ্যমে এভিডেন্স গ্যাদার করি, একজন অ্যাসেসর এভিডেন্স করে। সেট অফ ডকুমেন্ট মানে অনেকগুলো ডকুমেন্টের সমষ্টি, তাই না? জি স্যার। অনেকগুলো ডকুমেন্টের সমষ্টি, যার মধ্যে কি থাকে দেখেন, এই যে এভিডেন্স গ্যাদারিং টুলস বা অ্যাসেসমেন্ট টুলস, যার মধ্যে কি থাকে, দুটো বিষয় থাকে। কি থাকে? ইনস্ট্রুমেন্ট থাকে, আর একটা কি থাকে, ইনস্ট্রাকশন থাকে। হ্যাঁ, ইনস্ট্রুমেন্ট থাকে এবং আরেকটা কি থাকে, ইনস্ট্রাকশন। ইনস্ট্রাকশন থাকে। এই দুইটা জিনিস থাকে এর মধ্যে, অ্যাসেসমেন্ট টুলস এর মধ্যে। তাহলে এই টুলস যদি আমি না দিই, তাহলে কখনো আমি এভিডেন্স গ্যাদার করতে পারবো না। এখন দেখেন, একজন অ্যাসেসর যখন আসে, তখন হাতে অনেকগুলো কাগজপত্র নিয়ে আসে না? জি স্যার। জি স্যার। এগুলো সবই সবই হচ্ছে টুলস। অ্যাসেসমেন্ট টুলস। অ্যাসেসমেন্ট টুলস, তাহলে কি, ওগুলো কিন্তু তার ডকুমেন্টে, কতগুলো ডকুমেন্টের সেট, তাই না? জি স্যার। জি স্যার। এর মধ্যে সেলফ অ্যাসেসমেন্ট থাকছে, এগ্রিমেন্ট থাকছে, অ্যাটেন্ডেন্স থাকতে পারে, তারপরে রিটেন টেস্টের কোশ্চেন থাকছে, ডেমনস্ট্রেশন থাকছে, এগুলো আছে না, কার্ডস আছে, সব আছে না? জি স্যার। জি স্যার। জি স্যার। তাহলে তাহলে সবগুলো মিলে হচ্ছে অ্যাসেসমেন্ট টুলস। বুঝা টুলস। গেছে কিনা? জি আমরা স্যার। অনেক সময় বলে দিই শুধু রিটেন টেস্ট যেটা আছে, বলি ওটা টুলস। অনেক সময় বলি না, রিটেন টেস্টকে টুলস বলে ফেলি, কিন্তু আসলে ওটা একটা ইনস্ট্রুমেন্ট। এরকম অনেকগুলা ইনস্ট্রুমেন্ট প্লাস ইনস্ট্রাকশন, এই দুইটা তৈরি হয় অ্যাসেসমেন্ট টুলস। বুঝা গেছে কিনা? টুলস। জি স্যার। তাহলে স্যার। ইনস্ট্রুমেন্ট, আমি একটা বলি, মনে করেন যে সেলফ চেকলিস্ট, এটা একটা ইনস্ট্রুমেন্ট যার মাধ্যমে আপনি এভিডেন্স গ্যাদার করবেন। যেমন সেলফ চেকলিস্ট
থাকে কেমন, টিক চিহ্ন দেওয়া জায়গা থাকে না? জি স্যার। জি স্যার, অনেকগুলো তার টিকচিহ্ন মানে থাকে। তার মানে ওই যে ওটা একটা টুলস। আপনি যখন টিক চিহ্ন দেওয়ার জন্য ফাঁকা জায়গা করে দিয়েছেন, তখন তারা এভিডেন্স দিচ্ছে, ইয়েস 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 ইয়েস, নো। যখন নো দিচ্ছে আপনি বলছেন অ্যাসেসমেন্ট নেওয়া যাবে না, নাকি? জি স্যার। জি স্যার, হ্যাঁ। তাহলে এই যে এই যে জি এই যে স্যার। ইয়েস টিক চিহ্ন দিচ্ছে, এটাই ইনফরমেশন, এটাই এভিডেন্স। তখন এভিডেন্স হবে। তাহলে যাই হোক, আমি যখন জিনিসটা দিচ্ছি ওই কাগজটা, তখন ওটা হচ্ছে আমার ইনস্ট্রুমেন্ট, নাকি? জি স্যার, জি স্যার। কাগজটা ইনস্ট্রুমেন্ট। তাহলে এখন দেখেন ওই একজন একজন ক্যান্ডিডেট ওটা পূরণ করবে কিভাবে, আপনি অ্যাসেসমেন্ট সারাদিন কিভাবে পরিচালনা করবেন, ফিডব্যাক দিবেন কিভাবে, তার কিছু গাইডলাইন দেওয়া থাকে, আপনারা জানেন কি? জি স্যার, এটা এসএসআর জি এসে স্যার। বলে দেয়। থাকে না? জি স্যার। এটাকে বলা হয় ইনস্ট্রাকশন ফর দা অ্যাসেসর বা ইনস্ট্রাকশন ফর দা ক্যান্ডিডেট। নাম শুনেছেন এটা স্যার? ইনস্ট্রাকশন ফর দা ক্যান্ডিডেট নাম শুনেছেন? না স্যার। শুনেননি? না স্যার। ওটা না স্যার। ওটা টুলস না এর স্যার। মধ্যে থাকে, টুলস এর মধ্যে থাকে, কিন্তু সাধারণত ক্যান্ডিডেটদের হাতে দেওয়া হয় না বা দেয় না। দেওয়া উচিত, হ্যাঁ, দেয় না। তার মানে আপনি যে সারাদিন অ্যাসাইনমেন্টটা দিবেন, কিভাবে দিবেন তার একটা গাইডলাইন দেওয়া থাকে। হ্যাঁ, আপনাকে বলবে যে আপনাকে প্রথমে রিটেন টেস্ট নেওয়া হবে, তারপর আপনার ডেমো দেওয়া হবে। ডেমোতে আপনি যদি ভালো করেন বা সবগুলাতে যদি আপনি আপনার কম্পিটেন্সি যে আপনি কম্পিটেন্ট, তাহলে আপনাকে কম্পিটেন্ট ঘোষণা করবে, না হলে আপনাকে নট ইয়েট কম্পিটেন্ট ঘোষণা করবে। বুঝা এটা গেছে? স্যার এরকম মুখে বলে দেয় স্যার। এরকম এরকম কিছু কথা লেখা থাকে, হ্যাঁ, ছাত্রদের জন্য। এটা সাধারণত একজনের মুখে বলে দেয়। মুখে বলে এই যে দেন। এইটাকে বলা হয় ইনস্ট্রাকশন। হ্যাঁ, এরকম 40-50 পেজ মিলে একটা অ্যাসেসমেন্ট টুলস ডিজাইন হয়, সব এর মধ্যে কাজ পর্যন্ত থাকে। হ্যাঁ, জি স্যার। জি স্যার। অ্যাসেসমেন্ট প্ল্যান থেকে জি শুরু স্যার। করে একবারে কাজ পর্যন্ত থাকে। এটা হলো অ্যাসেসমেন্ট টুলস। তাহলে অ্যাসেসমেন্ট টুলস সিঙ্গেল কোনো ডকুমেন্ট বলতে মানে সিঙ্গেল কোনো ইনস্ট্রুমেন্ট নয়। রিটেন টেস্ট ওটা টুলস নয়, ওটা একটা ইনস্ট্রুমেন্ট। ইনস্ট্রুমেন্ট। যদি এর সাথে ইনস্ট্রাকশন যুক্ত হয়ে যায়, তখন এটা অ্যাসেসমেন্ট টুলস আমরা বলতে পারি। ঠিক আছে কিনা? জি স্যার। তাহলে জি স্যার। তাহলে অ্যাসেসমেন্ট টুলস হচ্ছে কি, এভিডেন্স গ্যাদারিং এর একটা কি, এটা এটা একটা সেট অফ ডকুমেন্ট যার মাধ্যমে সেট আমরা অফ এভিডেন্স ডকুমেন্ট, গ্যাদার করি, যার মাধ্যমে এভিডেন্স গ্যাদার এভিডেন্স করি। কালেকশন করবেন। হ্যাঁ, আর অ্যাসেসমেন্ট কি জিনিস তাহলে? একটা একটা এটা একটা প্রসেস, স্যার যার মাধ্যমে এভিডেন্স যার মাধ্যমে আমি এভিডেন্স গ্যাদার করছি গ্যাদার এবং করছি। কম্পিটেন্সি জাজমেন্ট করে থাকি জি স্যার। যে একজন ক্যান্ডিডেট কম্পিটেন্ট অথবা নট ইট কম্পিটেন্ট ঘোষণা করতে পারেন আপনি, তাই না? জি স্যার। জি স্যার। আর মেথড কি তাহলে? অ্যাসেসমেন্ট মেথড এটা একটা টেকনিক স্যার, এভিডেন্স কালেকশনের কালেকশন টেকনিক। করার টেকনিক, ভেরি গুড। একটা এভিডেন্স কালেকশন করার টেকনিক। আচ্ছা, যদি এভিডেন্স গ্যাদার করার টেকনিক হয়ে থাকে, তাহলে এভিডেন্স কি জিনিস তাহলে? এভিডেন্স হচ্ছে তো স্যার এটা একটা প্রমাণপত্র ইনফরমেশন। প্রমাণপত্র সেই সমস্ত ইনফরমেশন যেটা ওই ক্যান্ডিডেটের কম্পিটেন্সির প্রমাণপত্র হিসেবে আমরা ব্যবহার ব্যবহার করেন। করতে পারি, জি স্যার। তাই না? ওই যে আপনি টিক জি স্যার। চিহ্নটা দিলেন, এটা হলো আপনার এটা হলো আপনার এভিডেন্স, ওটাই মানে ইনফরমেশন যেটা আপনি জি প্রমাণ স্যার। হিসেবে ব্যবহার করতে পারেন। এই যে টিক চিহ্ন দিয়েছে কে দেয়নি, তার প্রমাণ হিসেবে দেখাতে পারবেন না, স্যার এই যে টিক চিহ্ন দেয়নি, এটা আমার প্রমাণ। ওই যে ইনফরমেশনটা আপনি নিয়ে নিয়েছেন, এটা জি হলো স্যার। এটা হলো। অথবা রিটেন টেস্টের খাতা, রিটেন টেস্ট দিয়েছে, আপনি যখন প্রথমে রিটেন টেস্টটা দিলেন, এটা হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট, নাকি? জি স্যার। যখন আপনি জি স্যার। উত্তর লিখে দিলেন, ওটার মধ্যে যখন লিখে দিলেন উত্তর, একটা ইনফরমেশন এভিডেন্স। যখন যখন ইনফরমেশন ওটার মধ্যে দিয়ে ফেলেছে, তখন সেটা এভিডেন্স, এভিডেন্স। এভিডেন্স। তাই না? এভিডেন্স। জি স্যার। হ্যাঁ, জি তার স্যার। মানে ওরাল কোশ্চেনিং যখন আপনি করছেন, এটা মেথড। ওরাল কোশ্চেনের যে লিস্টটা বা চেক লিস্টটা, এটা হলো আমার মেথড। ইনস্ট্রুমেন্ট। জি স্যার। এবং যখন আপনি ওর সাথে প্রশ্ন করে টিক চিহ্ন দিয়েছেন, ইয়েস নো, তখন ইনফরমেশন অলরেডি গ্যাদার হয়ে গেছে। তার মানে ওটা এভিডেন্স যে আপনি পারেছেন বা পারেননি। অবজারভেশন চেকলিস্ট, এটা হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট যার মাধ্যমে আপনি এভিডেন্স গ্যাদার করবেন। যখন অবজার্ভ করে চোখে দেখে যে পারছে বা পারছে না বলে আপনি টিক চিহ্ন দিয়েছেন, পেরেছে পারেনি, পেরেছে পারেনি, পেরেছে, এরকম, তখন সেটা এভিডেন্স হয়ে গেল। এই মূল কনসেপ্ট গুলোকে আমি বুঝাতে পেরেছি কিনা, এই চারটে জিনিস?
জি স্যার জি স্যার। অ্যাসেসমেন্ট জি কি স্যার। জিনিস? জি স্যার অ্যাসেসমেন্ট কি জিনিস? অ্যাসেসমেন্ট মেথড কি জিনিস? এভিডেন্স কোনটা, অথবা টুলস বা ইনস্ট্রুমেন্ট গুলা কোনটা? ক্লিয়ার কি স্যার? জি জি স্যার স্যার। আচ্ছা, এখন জি স্যার এখন আমরা এদিকে ডিসকাশনে যাব না, এগুলো পরে ডিসকাশন করব অন্য সময়। আমরা চলে যাই এখন এই দিকে। ওকে, এখন আমরা এভিডেন্সের ক্ষেত্রে আসি। এভিডেন্সের ক্ষেত্রে এখন আহ, এইগুলা যেগুলা বানাবো আমরা সবগুলাই অ্যাসেসমেন্ট টুলসের অংশ হবে। এগুলো সবই অ্যাসেসমেন্ট টুলস টুলসের অংশ। বুঝা গেল? জি স্যার জি স্যার। আচ্ছা, জি স্যার তো প্রথমটা হচ্ছে আমাদের অ্যাসেসমেন্ট প্ল্যান। আমরা একটু অ্যাসেসমেন্ট প্ল্যানটা একটু বের করি। অ্যাসেসমেন্ট প্ল্যানটা কি জিনিস? অ্যাসেসমেন্টটা কিভাবে কন্ডাক্ট করব স্যার? হ্যাঁ, কমপ্লিট অ্যাসেসমেন্ট কন্ডাক্ট আমি কিভাবে করব, একবারে অ্যাসেসমেন্ট টুলস ডিজাইন থেকে শুরু করে একবারে কাজ বিতরণ পর্যন্ত পুরোটাই অ্যাসেসমেন্ট প্ল্যানের অংশ। আমি অ্যাসেসমেন্ট কেন নিব, তার কনটেক্সটটা কি, বা পারপাসটা কি অ্যাসেসমেন্টের, সকল বিষয় অ্যাসেসমেন্ট প্ল্যানের অংশ। হ্যাঁ, তাহলে আমরা অ্যাসেসমেন্ট প্ল্যানটা একটু দেখে আসি, এটা কি করব আমরা। এই অ্যাসেসমেন্ট প্ল্যানের মূল যে ফোকাসটা হচ্ছে অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স। হ্যাঁ, আপনাকে গিয়ে প্রশ্ন করে এটার উপরে, অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স এর উপরে। তো যাই হোক, অ্যাসেসমেন্ট প্ল্যানের যে ব্যাপারটা, সেখানে দেখেন প্রথমে অ্যাসেসমেন্ট ডিজাইনার। অ্যাসেসমেন্ট ডিজাইনার কে স্যার? স্যার যে অ্যাসেসমেন্ট অ্যাসেসমেন্ট নিবে, অ্যাসেসমেন্ট তৈরি করবে। যে নিবে বা অ্যাসেসমেন্টটা নিবে, কন্ডাক্ট করবে। জি স্যার সে কে? অ্যাসেসমেন্ট যে কে নিবে? অ্যাসেসর স্যার। কম্পিটেন্সি অ্যাসেসর, সার্টিফাইড অ্যাসেসর, অ্যাসেসর। কম্পিটেন্সি স্যার অ্যাসেসর, না ডিজাইনার বিটিভি হবে স্যার ডিজাইনার ভর্তি স্যার দিন। ওই না সার্টি অ্যাসেসর কি অ্যাসেসমেন্ট ডিজাইন করে? কোশ্চেন তৈরি করে কে স্যার? বিটিভি বোর্ড স্যার। গুড বোর্ড তৈরি করে না কি? হুম। আচ্ছা, আহ, আমাদের দেশের কনটেক্সটটা একটু আলাদা, কিন্তু অ্যাকচুয়ালি অ্যাসেসমেন্ট ডিজাইনার একজন অ্যাসেসর। এমনও হয়, আমাদের দেশে এখনো শুরু হয়নি এগুলা, এমনও হতে পারে যে একজন অ্যাসেসর নিজে টুলস ডেভেলপমেন্ট করে অ্যাসেসমেন্ট নিতে গেছেন। বুঝা গেছে? জি আমরা স্যার। এখনো ওই জায়গাতে যাইনি। আমরা আমরা করি কি, অ্যাসেসমেন্ট টুলস ডিজাইনের জন্য ইন্ডাস্ট্রি এক্সপার্ট বা অ্যাসেসরদেরকে ডাক দেয়। হ্যাঁ, এর মধ্যে অনেক সময় একাডেমিশিয়ানও থাকে। তার আগে অ্যাসেসমেন্ট টুলস ডিজাইন করে আসে, তারপরে ভ্যালিডেশন প্যানেল তৈরি করা হয়, ভ্যালিডেশন হয়, এরপরে অ্যাসেসমেন্ট ফিল্ডে পাঠানো হয় অ্যাসেসমেন্ট টুলস। হ্যাঁ, তো বাস্তবতা যেটা, আমরা যারাকে ফলো করি তারা আসলে অ্যাসেসমেন্ট ডিজাইনার একজন অ্যাসেসর নিজেই হয়ে থাকে। হ্যাঁ, বুঝা গেছে? আচ্ছা, তাহলে জি স্যার। এখন এখন অ্যাসেসমেন্ট ডিজাইনার, যেহেতু আপনি এই মুহূর্তে অ্যাসেসমেন্ট ডিজাইনার হিসেবে কাজ করছেন, বিধায় আপনার নাম দিয়ে দেবেন। হ্যাঁ, জি স্যার। এবং কোন ইউনিটের জন্য আপনার অ্যাসেসমেন্টটা করছেন সেটা দিবেন। যদি অল ইউনিট হয় তাহলে কয়টা হবে? এর মনে করো 8টা। আমাদের সিএসটা ছিল কয়টা? এখানে এখানে কয়টা ইউনিট অফ কম্পিটেন্সি আছে? কয়টা ছিল স্যার এখানে? যতগুলো এলিমেন্ট থাকবে ততগুলো ইউনিট অফ কম্পিটেন্সি। 1 2 3 4 5 6 7 8টা। এই 8টারই নাম থাকবে এই জায়গাতে যখন অরিজিনাল অ্যাসেসমেন্ট টুলস ডিজাইনে যাবে না। অরিজিনাল অ্যাসেসমেন্ট টুলস ডিজাইনে যাবে। আমি আমি বেশ কিছু এনএসডি বলেন, বিটিভি বলেন, বেশ কিছু অ্যাসেসমেন্ট টুলস ডিজাইন করেছি আমি। একবারে থেকে শুরু করে বলা যায় সর্বোচ্চ পর্যন্তই বলা যায়। তো এখন আমি ওগুলা সিকিউর কিছু ব্যাপার যার জন্য ওইসব অরিজিনাল অ্যাসেসমেন্ট টুলস বা ডামি বের করছি না, এইটার উপরই কাজ করছি। আপনাদের বোঝানোর স্বার্থে বলছি যে এখানে যখন অ্যাসেসমেন্ট প্ল্যান হবে, এটা কি বলা আছে? কোর্স বা প্রোগ্রাম। খেয়াল করেছেন এটা? জি স্যার। পুরো পুরো একটা কোর্সের লেভেল 1 বা লেভেল 2, লেভেল 3
তার একটা অ্যাসেসমেন্ট প্ল্যান, তখন এই একটা থাকবে না, হ্যাঁ, এখানে একটা থাকবে না, এখানে আরো থাকবে, এখানে আরো থাকবে। তাহলে ওই যে এখানে কয়টা থাকবে, ওখানে 8টা থাকবে নাকি? জি স্যার, জি যতগুলো স্যার। থাকে সিএস এ ততগুলো বলতে CSS কেন, এটা আমি কোর্স বা প্রোগ্রামের করছি, হ্যাঁ কোর্স বা প্রোগ্রামের করছি, তাই। তারপরে ওই ওই কোর্সের কেন বা কনটেক্সটটা কি, এই কনটেক্সটটা আমরা বুঝি কিনা, সব অ্যাসেসমেন্ট বুঝি কিনা আমরা? না স্যার। বুঝি না, না না স্যার। বুঝি না, বুঝি না, বুঝি না, বুঝি না। তাহলে আমাকে ইয়া স্যার, ওই ব্রাউজার। কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট বলতে আমরা সিম্পলি যদি চিন্তা করি এনভায়রনমেন্ট অফ দ্য অ্যাসেসমেন্ট, ওই অ্যাসেসমেন্টের এনভায়রনমেন্ট, পারপাস অফ দ্য অ্যাসেসমেন্ট, পারপাস বুঝি, উদ্দেশ্য স্যার। উদ্দেশ্য স্যার। উদ্দেশ্য। তাহলে শুধু পারপাস বলতে শুধু পারপাস বলবো না, অ্যাসেসমেন্টের সাথে রিলেটেড যে কোনো কিছুই কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট হতে পারে, যে কোনো কিছু। কোন অ্যাসেসর নেবে, এনএসডি এর অ্যাসেসর নেবে নাকি বিটিভির অ্যাসেসর নেবে, সেটাও একটা কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট হবে। কোথায় নিবে, লোকেশনটা কি, সেটাও কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট হতে পারে। আবার আবার আহ, সেটা কি ডিরেক্ট অবজারভেশনে যাবে, অর্থাৎ অর্থাৎ কি অন দা জব নেবে নাকি অফ দা জব নেবে নাকি সিমুলেটেড এনভায়রনমেন্টে নেবে, এটাও কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট হতে পারে। হ্যাঁ? আমি এটার অন্য সময় ডিসকাশনে যাব বিস্তারিত, কিন্তু এখন একটু বোঝাতে চাই। এই যে কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট একটু খেয়াল করেন, এটা হলো আমাদের বইয়ের লেখা। দ্য কনটেক্সট অফ ইজ দ্য এনভায়রনমেন্ট অর সেটিং ইন হুইচ দ্য অ্যাসেসমেন্ট অ্যাক্টিভিটি টেক প্লেস, যেখানে অ্যাসেসমেন্টটা হবে, আমাদের অ্যাসেসমেন্টটা নেওয়া হবে, ওই অ্যাসেসমেন্টের এনভায়রনমেন্ট বা সেটিংস। বোঝা গেল ব্যাপারটা? জি স্যার। স্যার এটা আচ্ছা, স্যার ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চন টাইপসের। এর মধ্যে ফিজিক্যাল সেটিং থাকতে পারে, টুলস ইকুইপমেন্ট হতে পারে, ফ্যাসিলিটিস হতে পারে, মেটেরিয়াল হতে পারে, পারপাস অফ দ্য অ্যাসেসমেন্ট হতে পারে, বা অন্যান্য কিছু। অর্থাৎ কোন টুলস ব্যবহার করে অ্যাসেসমেন্ট নেবে, সেটাও কিন্তু কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট। অথবা ওখানে যে এমনি যে ফিজিক্যাল টুলস আছে না, যন্ত্রপাতি যাকে বলে, ইকুইপমেন্ট জি টুলস, স্যার। কোনটা ব্যবহার করে করবে, সেটাও কিন্তু কনটেক্সট অফ অ্যাসেসমেন্টের অংশ। আমরা অনেক সময় বলি না যে আচ্ছা ঠিক আছে, আপনি মূল যন্ত্রপাতি ব্যবহার করেন না, আসল আসল যন্ত্রপাতি ব্যবহার করলে তো নষ্ট হয়ে যাবে, আপনি একটা দামি যন্ত্রপাতি ব্যবহার করেন, এটাও কিন্তু কনটেক্সট অফ অ্যাসেসমেন্টের অংশ। জি স্যার। তাহলে কি বলছে এখানে, দ্য জি স্যার। কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট ইজ দ্য এনভায়রনমেন্ট অর সেটিংস ইন হুইচ অ্যাসেসমেন্ট অ্যাক্টিভিটি টেক প্লেস, যেখানে অ্যাসেসমেন্ট আমার পরিচালিত হবে, সেই জায়গার এনভায়রনমেন্ট, পরিবেশ, অ্যাসেসমেন্টের পরিবেশ সোজা কথা, হ্যাঁ, সেটা ফিজিক্যাল সেটিং হতে পারে, টুলস ইকুইপমেন্ট হতে পারে, ফ্যাসিলিটি হতে পারে, ম্যাটেরিয়াল হতে পারে, বা পারপাস অফ দ্য অ্যাসেসমেন্ট হতে পারে। এখানে একটু আলাদাভাবে লেখা দেখেন যে দ্য এনভায়রনমেন্ট ওয়্যার, মানে কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট ইজ দ্য এনভায়রনমেন্ট ওয়্যার দ্য অ্যাসেসমেন্ট উইল বি ক্যারিড আউট, যেখানে একই কথা কিন্তু, হ্যাঁ, যেখানে অ্যাসেসমেন্টটা পরিচালিত হবে। সেটা হতে পারে রিয়েল অর সিমুলেটেড এনভায়রনমেন্ট, ওয়াশ ইস্যু, পারপাস অফ দ্য অ্যাসেসমেন্ট, এভিডেন্স কালেকশন, কোয়ালিটি অ্যাসুরেন্স এন্ড আদার কন্ডিশন অফ দ্য অ্যাসেসমেন্ট, এগুলো সবই কনটেক্সটের মধ্যে পড়ে। আচ্ছা, এবার একটু আলাদাভাবে দেখেন, এটা অন্যভাবে নিয়ে আসছে। আচ্ছা, দ্য কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট রেফার টু দ্য হোয়ার, এটা কিন্তু বইয়ে নাই, এটা বইয়ে নাই, হ্যাঁ, এটা জাস্ট বোঝানোর জন্য। হোয়ার অ্যান্ড হাউ অ্যাসেসমেন্ট হ্যাপেন, কোথায় এবং কিভাবে অ্যাসেসমেন্ট হবে, সেটাও কিন্তু কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট। এর মধ্যে কি কি পড়ে দেখেন, যে রিয়াল এনভায়রনমেন্ট বা ফিজিক্যাল এনভায়রনমেন্ট, সেটা রিয়াল ওয়ার্ক প্লেস হবে না সিমুলেটেড হবে, অ্যাসেসমেন্ট সিস্টেম কি ইউজ হবে, এভিডেন্স গ্যাদারিং অপরচুনিটি আসতে পারে, এর মধ্যে পারপাস আসতে পারে, হু কন্ডাক্ট ইট, অ্যাসেসমেন্ট কে নিবে, মানে অ্যাসেসর কে হবে, এবং কতক্ষণ সেটা নিবে, সেটাও অ্যাসেসমেন্ট। এখানে একটু করে লেখা আছে দেখেন, হোয়ার, হোয়েন, হাউ, হোয়াট, হু, হোয়াই, কোথায়, কোথায়, মানে কখন নিবে, কিভাবে নিবে, কি নিবে, কে নিবে, কেনই নিবে, সবগুলাই হচ্ছে আমার কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট।
বুঝা গেল? জি স্যার। জি স্যার। জি স্যার। এই কিছু কিছু কমন কিছু কমন অ্যাসেসমেন্ট হচ্ছে, কনটেক্সট হচ্ছে কি পারপাস, এটা একটা কমন একটা কনটেক্সটের অংশ। ওয়াই অ্যাসেসিং, অ্যাসেসর হু কন্ডাক্ট, অ্যাসেসি মানে ক্যান্ডিডেট, ক্যান্ডিডেট কে হবে সেটাও কিন্তু কনটেক্সট অফ অ্যাসেসমেন্টের অংশ। এনভায়রনমেন্ট রিয়েল হবে না সিমুলেট হবে, কতক্ষণ ধরে চলবে সেটা সেটা একটা আমার কমন কনটেক্সট অফ অ্যাসেসমেন্টের অংশ। তাহলে এগুলো হচ্ছে অ্যাসেসমেন্টের কনটেক্সটের উদাহরণ, অ্যাসেসর, এসএসসি, টাইম পিরিয়ড, এনভায়রনমেন্ট, পারপাস, এগুলো কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট। ওকে, আমরা কি একটু সামারিতে পৌঁছাতে পারি কিনা কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট বলতে কি বোঝায়? কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট বলতে স্যার যেগুলো স্যার WH কোয়েশ্চন যেগুলো স্যার আমাদের ফ্রিকোয়েন্টলি যেগুলো হ্যাঁ আসে মাথায়, হ্যাঁ হ্যাঁ, যে মানে কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট বলতে মেইনলি এনভায়রনমেন্ট অফ দ্য অ্যাসেসমেন্ট। মানে এনভায়রনমেন্টের মধ্যে আপনি একটু চিন্তা করেন তো, যখন আমরা এনভায়রনমেন্ট শব্দটা ব্যবহার করব, অ্যাসেসমেন্টের এনভায়রনমেন্ট যেখানে অ্যাসেসমেন্ট পরিচালিত হয়, তাহলে এর মধ্যে অ্যাসেসর কি এনভায়রনমেন্টের অংশ না অ্যাসেসমেন্টের? অবশ্যই অংশ স্যার। ছাত্রটা যে অ্যাসেসমেন্টটা দিবে, ক্যান্ডিডেট যে, সে কি অ্যাসেসমেন্টের এনভায়রনমেন্টের অংশ না? জি স্যার। আচ্ছা, রিয়েল এনভায়রনমেন্টে অ্যাসেসমেন্টটা হবে নাকি সিমুলেটেড বা ডেমনস্ট্রেটেড হবে, এটা কি অ্যাসেসমেন্টের অংশ না, জি স্যার। কনটেক্সটের অংশ না? আচ্ছা, পারপাস অফ দ্য অ্যাসেসমেন্ট, অ্যাসেসমেন্টটা কেন নিব আমরা, সেটা কি এই অ্যাসেসমেন্টের অংশ না, এনভায়রনমেন্টের অংশ না? জি স্যার। জি স্যার। তাহলে এগুলো সবই কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট। মানে যদি প্রশ্নে আসে, কোনো কিছু মনে না থাকলে সুন্দর করে লিখে দেবেন, কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট মূলত যেখানে অ্যাসেসমেন্টটা পরিচালিত হবে সেটার ওই এনভায়রনমেন্ট বা ওভারঅল এনভায়রনমেন্ট অফ দা অ্যাসেসমেন্ট। হ্যাঁ, এর মধ্যে জি স্যার। যেমন যেমন বলে দেবেন যে ফিজিক্যাল এনভায়রনমেন্ট, তারপরে পারপাস অফ দ্য অ্যাসেসমেন্ট, তারপরে অ্যাসেসর অথবা অথবা লোকেশন অথবা টাইম পিরিয়ড ইত্যাদি ইত্যাদি লিখে দেবেন, অশিশু, এগুলো লিখে দেবেন, করা যাবে না? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে এখন দেখেন ওই ওই সেন্স থেকে কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট দেখেন সুন্দর করে এগুলো লেখা আছে, ওই কথাগুলো আমরা যেগুলো বললাম, হ্যাঁ, জি ক্যান্ডিডেট স্যার। উইল বি অ্যাসেস অমক অমক অমক, বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, ক্যান্ডিডেট উইল বি অ্যাডভাইসড ইন অ্যাডভান্স ইন ডেট টাইম লোকেশন অমক সমক ইত্যাদি ইত্যাদি। অ্যাডভান্স ম্যাটেরিয়াল ড্যাশ ড্যাশ ড্যাশ, কোন কোন ইউনিট নিবে বলা আছে, হ্যাঁ? নমিনেটেড কে কোথায় নিবে দেখেন, কোথায় নিবে দেখেন লেখা দিয়েছে, কোথায় নিবে, নমিনেটেড রেজিস্টার, হ্যাঁ, বিটিভির আন্ডারে অ্যাসেসমেন্ট সেন্টার সেন্টারে হবে। কোথায় হবে? সিমুলেটেড এনভায়রনমেন্টে হবে। এটা কিন্তু বলেনি, এখানে কিন্তু বলেন যে অন দা জব, রিয়েল ওয়ার্ক প্লেস কিন্তু বলেনি, মানে সিমুলেটেড এনভায়রনমেন্টে নিতে হবে এটা। আচ্ছা, এখানে যদি রিয়েল থাকতো তাহলে রিয়েল নিতে পারতেন। স্যার এই রিয়েল বলতে কন্টেক্ট, রিয়েল বলতে কি বোঝায়? রিয়েল, সিমুলেটেড আর রিয়েল। রিয়েল বলতে কি বোঝায় না? আচ্ছা, তাহলে আমি আপনাকে এভাবে বলি, আহ, চা স্যার যেগুলো স্যার আমরা দিয়ে আসছি বা আমরা সবাই দিলাম আর কি স্যার, যেগুলা কোথায়, কম্পিউটার কোথায় দিন, কোথায় দেন? যেগুলো স্যার এই যে কম্পিউটার অপারেশন লেভেল 3 আমরা হ্যাঁ, এটা অনেক কিছু রিয়েল, অ্যাসেসমেন্ট দিলাম। রিয়েলে দিয়েছেন? এগুলো স্যার কি কোনটাতে পড়ে, মানে স্যার সিমুলেটেড না স্যার রিয়েল কোনটাতে? হুম। তাহলে তাহলে তো অফ দা জব বুঝেননি আপনি, মানে আপনি বলতে আপনারা হয়তো, হ্যাঁ। বুঝছি স্যার, অন দা জব মানে রিয়েল হচ্ছে অন দা জব। জি তার স্যার। মানে রিয়েল যেখানে হচ্ছে যে লোকটা, যেখানে যে লোকটা তার প্রফেশনটা প্র্যাকটিস করে ওটাই তার রিয়েল ওয়ার্ক প্লেস। যেমন যেমন মনে করেন যে একজন চায়ের দোকানদার চা বানায় কোথায়? দোকানে। ওখানে স্যার। দোকানে। ওটা ওটা হচ্ছে তার, ওটা হচ্ছে তার রিয়েল ওয়ার্ক প্লেস। এখন চা আপনাকে মনে ধরে নেন যে আপনার কক্সবাজার অঞ্চলে বলা হলো যে আমাদের কয়েকজন 100 জন চায়ের দোকানদার দরকার।
তাহলে ট্রেনিং হবে কোথায়? ধরেন যে আপনারা একটা প্রতিষ্ঠানে, মাদ্রাসায় একটা ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করলেন তাদেরকে, তাহলে ওখানে কি ওটা কি তার জন্য রিয়েল প্লেস? না স্যার, না ওইটাই তার জন্য ওটা ওটা আপনি ডেমনস্ট্রেটেড এনভায়রনমেন্ট বা সিমুলেটেড এনভায়রনমেন্ট বানিয়ে নিয়েছেন চায়ের দোকানের মতো করে। হ্যাঁ, কি করেছেন? কিছু আহ কি বলে এটাকে, কুকার, মানে চুলা, চুলা যাকে বলে চুলা, যেটাতে আগুন মানে আপনি চা বানাবেন, কিছু পাতিল, কিছু কাপ প্লেট ইত্যাদি ইত্যাদি রেডি করেছেন, দিয়ে বলছেন এখানে চা বানানো শিখেন, তাই কি না? জি স্যার। ওটা হচ্ছে ওটা জি হচ্ছে স্যার। আপনার সিমুলেটেড বা ডেমনস্ট্রেটেড এনভায়রনমেন্ট। হ্যাঁ, কিন্তু ওই লোকটা বাস্তবে গিয়ে কাজ করবে কোথায়? চায়ের দোকানে। চায়ের দোকান। ওইটা হলো তার রিয়েল ওয়ার্ক প্লেস। বুঝতে পারছি কেননা স্যার। কেননা দেখেন এখানে ডিফারেন্সটা খুঁজেন। আপনি টিটিসিতে গিয়ে বা যেখানে ট্রেনিং করাচ্ছেন সেখানে গিয়ে চা বানাতে গেলে কিন্তু বাইরে যে রৌদ্রের যে তাপ, চা বানানো এটা কিন্তু ওখানে ফিল করবে না, সে পারবে? আবার না। কিন্তু ঠান্ডা কিন্তু পারবেন। পারবে না। ওটা ডেমনস্ট্রেটেড ইয়ার কি যেন আপনার সিমুলেটেড। stimulate। ওখানে তার তার মাথায় কোনো ট্রেস থাকবে না, তার তার কোনো ট্রেস থাকবে না, কিন্তু এখানে তার ট্রেস থাকবে। তাকে অনেক কিছু ম্যানেজ করতে হবে, ওখানে কিন্তু ম্যানেজ করতে হবে না হয়তো। তার রিয়েল টেনশন মানে কি থাকবে। স্যার? রিয়েল ইন্টার্নশিপ মানে যে। রিয়েল, রিয়েল হ্যাঁ, রিয়েল ইন্টার্নশিপ। মানে হ্যাঁ, ইন্টার্নশিপ যেটা। ইন্টার্নশিপ ডাইরেক্ট, ইন্টার্নশিপ ডাইরেক্ট হচ্ছে ইন্টার্নশিপ, অ্যাপ্রেন্টিসশিপ, এগুলো সবই রিয়েল এনভায়রনমেন্ট, রিয়েল ওয়ার্ক প্লেস। হ্যাঁ, জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে ওকে। ক্যান্ডিডেট উইল বি অ্যাসেসড বাই অ্যাক্রেডিটেড অ্যাসেসর। কে হবে? তাও কিন্তু কনটেক্সট অফ অ্যাসেসমেন্টের অংশ। তা আমি যে সংজ্ঞাটা এখানে ডিটেলস নিয়ে এসেছি, এটা মিললো কিনা জি বাস্তবতার স্যার। সাথে? জি স্যার। দেখেন বইয়ে যেটুকু লেখা আছে এটুকু তো অত বোঝা যায় না, হ্যাঁ? এটুকু বোঝা যায় না। এখানে যেটা নিয়ে এসেছি সেগুলো তো একবারে ডিটেলস নিয়ে আসছে, এবং ওইভাবেই এই অ্যাসেসমেন্ট আপনার প্ল্যান যখন করবেন সেখানে বলে দিয়েছে এইভাবে, হ্যাঁ, যে এইভাবে এইভাবে। ওকে, তাহলে কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট ক্লিয়ার। তাহলে এভাবে আপনারা লিখবেন। লিখবেন বলতে এটা কপি করে পেস্ট করে দিলে হবে, তাই তাই কি না এখন? হ্যাঁ স্যার। জি স্যার। কিন্তু আপনি বুঝেন তো কথাগুলো এখন? জি স্যার, বুঝতে জি পারছি। স্যার। ভেরি গুড। মনে করেন এটা ডিলিট করে দিল, তাহলে আপনি লিখতে পারবেন কিনা যে এখানে কি যাচাই করা হবে, লোকেশন কি হবে, হ্যাঁ, অ্যাসেসর কি হবে, ছাত্র কি হবে, এগুলো বলতে পারেন, লিখে দিতে পারেন না এখানে? জি স্যার। ওটাই কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট। ওকে, এভিডেন্স কালেকশন কিভাবে করবেন আপনি সেইগুলো এখানে লেখা আছে। হ্যাঁ, রিটেন কোশ্চেনিয়ার করে অবজারভেশন করবেন, ওরাল ওরাল। কোশ্চেনিং করবেন, এই কথাটাতে আছে। এটা হলো তো ওভারঅল প্ল্যানের অংশ। হ্যাঁ, এবার যে নিচের অংশটা আছে এটা হচ্ছে প্ল্যানিং এখানে ম্যাট্রিক্স। ডেমনস্ট্রেশন নাই কেন স্যার? এই যে অবজারভেশন। হচ্ছে অবজারভেশন। হ্যাঁ, এগুলো কি স্যার ট্রেড অনুযায়ী ভিন্ন হয়? এটা ডিপেন্ড করে ট্রেড অনুযায়ী। এই ডেমনস্ট্রেশন কে কিন্তু অবজারভেশন করা হয়। হ্যাঁ, জি স্যার। আপনি যখন ডেমো করবেন, কাজটা করবেন, তখন অ্যাসেসর অবজার্ভ করবে। হ্যাঁ, এই জন্য এটা লিখে দিয়েছে, এই এভিডেন্স কালেকশন করবে কি দিয়ে? অবজারভেশন দিয়ে। কিন্তু মেথডটা হচ্ছে ডেমনস্ট্রেশন, যার জন্য এটা এখানে লেখা ছিল না। যে কালেকশন টুলস বলেছে, তাহলে এটা আমার দরকার নেই, কেননা মেথড বলেন, এটা টুলস। হ্যাঁ, তাহলে এটা অবজারভেশনই থাকবে। ওকে, তাহলে এইটা হলো অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স। এন্ড আমার কথা হলো অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স বলতে আমরা এই যে টিক চিহ্ন দেওয়া জিনিসটা, এইটা এখন করব। তাহলে অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স বলতে কি বোঝায়? কিছুক্ষণ আগে আমাদের এনামুল ভাই যখন ডিসকাশন করছিলেন, আপনাদের সাথে কথা বলছিলেন, তখন উনি বলছিলেন এভিডেন্সটা আমরা যদি করি তাহলে নলেজ ডেভেলপ হবে, তা বলছিল না? জি স্যার। আপনি সত্যি সত্যি যে যে 24টা, প্রায় 24টা এভিডেন্স নিজে করে এরকম বুঝে কাজ করেন, বই পড়া শেষ, বই পড়া শেষ। আমি যে এই যে কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট বুঝালাম না, জি এটা স্যার। এটা লিখছেন না আপনি? তাহলে আমাকে তো প্রশ্ন করতেন যে স্যার এটা যে লিখছেন, এটা কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট কি জিনিস?
এই জন্য আমি এটা বই বই বের করলাম না, আমি পড়িয়ে আসলাম না। জি এরকম স্যার। এরকম অনেকগুলা মিলেই তো স্লাইডটা তৈরি হচ্ছে বা এই বইটা তৈরি হয়েছে নাকি, ইনফরমেশন। জি জি স্যার। স্যার। তাহলে এভিডেন্সটা ভালো করে যদি বুঝেন, আমাদের বাস্তবতা হচ্ছে আমাদের যারা অ্যাসেসমেন্ট দিচ্ছে বা এখন যেটা চলছে, এইগুলা জাস্ট শুধু কপি করে, হ্যাঁ, একবারে রিয়েল। আপনাকে আমি তথ্য দিচ্ছি, হ্যাঁ, যে যারা এমনি ট্রেনিং করছে বিভিন্ন জায়গাতে, তারা এগুলা কপি করে পেস্ট করে দেয়, হ্যাঁ, সরাসরি। মাস্টারের অনেক টিচার এগুলো বুঝায়ও না, বলে এই অ্যাসেসমেন্ট প্ল্যানটা নিয়ে যান, আপনার নাম টাম চেঞ্জ করে এগুলাতে একটু করে জমা দিয়ে দেন। বুঝেছেন কিনা ব্যাপারটা? জি স্যার। জি স্যার। তখন কি হয়, তারা রিটেনও ফেল করে দেয়। কেন? সেটা আর কন্টেক্সট অফ অ্যাসেসমেন্ট বুঝেনি, ও তো কপি করেছে এটা। ও তো অ্যাসেসমেন্ট টুলস কাকে বলে ওইভাবে পড়েনি, ও বই মুখস্থ করেছে। কিন্তু আপনি তো টুলস নিজে যখন বানাবেন তখন দেখবেন অটোমেটিক আপনার নলেজ তৈরি হয়েছে। যার জন্য এভিডেন্স করা মানেই যে পড়া নয় তা নয়। আমরা এভিডেন্স করার উদ্দেশ্যই হচ্ছে কি, শিক্ষা। নলেজ নলেজ পড়ানো বা এই সিবিএলএম পড়ানোর উদ্দেশ্য হচ্ছে এভিডেন্স বানানো এবং ডেমনস্ট্রেশন নেওয়া, হ্যাঁ, এই। জি স্যার। ওকে, তাহলে আমরা একটু ফিরি অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স। এই অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স আমরা বানাবো এখন। এটা কি জিনিস আমরা একটু জেনে আসি নাকি, তারপরে এই অংশটা করব। আমি আগে বলেছি আহ আপনি যদি অ্যাসেসমেন্ট প্ল্যান বুঝেন, তাহলে বাকিগুলা শেষ। কি আমার সাথে একমত কিনা আপনারা? জি স্যার, আপনি যখন বলছেন স্যার একদম। এটাই নতুন স্যার, বাকিগুলো মোটামুটি অনেকটা দেখছি। বাকিগুলা অ্যাসেসমেন্ট রিসোর্স চেকলিস্ট, দেখেন কিছু নাই, নামগুলা চেঞ্জ করবেন, ওখানে পিপিই কি, ইকুইপমেন্ট কি কি ব্যবহার করবেন, ম্যাটেরিয়াল কি করবেন, শেষ। হ্যাঁ, তারপরে সেলফ অ্যাসেসমেন্ট রেজিস্ট্রেশন ফর্ম, দেখেন রেজিস্ট্রেশন ফর্ম, এটা আপনার যা আরেকজনের তা একই, এগুলো কোনো চেঞ্জ নাই। এই নামগুলা চেঞ্জ করবেন, এই নামগুলা চেঞ্জ করবেন, শেষ। হ্যাঁ, তারপরে অ্যাটেন্ডেন্স শিট, হ্যাঁ, এই জাস্ট এটা কপি করে পেস্ট করে দেবেন, মনে করেন শেষ। হ্যাঁ, তারপরে সেলফ অ্যাসেসমেন্ট, এটা ওই কতদিন বানিয়েছিলেন মনে আছে? স্কিল স্কিল হ্যাঁ স্যার। ওই যে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করেছিলেন, মনে আছে না, অ্যামিজার বাদ দিয়ে? জি স্যার স্যার। টাস্ক জি স্যার। তাহলে ওই যে টাস্ক অ্যানালাইসিস। হ্যাঁ, ওই পারফরমেন্স ক্রাইটেরিয়া গুলো যতগুলো থাকবে, ইয়ার সবগুলো কপি করে এখানে পেস্ট করে দেবেন। সেলফ অ্যাসেসমেন্ট চেকলিস্ট, টাস্ক অ্যানালাইসিসের। বুঝা গেছে না? জি স্যার। তারপরে এগ্রিমেন্ট, আপনি যা শুধু এই লাল অংশটা চেঞ্জ, বাকি সব কপি পেস্ট। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, এই রিটেন টেস্ট, ওরাল জব, এই যে এই চারটা আসবে এই ম্যাট্রিক্স থেকে, অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স থেকে। এই দেখেন দেখেন এখানে, এই যে ঠিক ওরাল, ডেমনস্ট্রেশন, ওরাল, রিটেন, পোর্টফোলিও, এখানে যেগুলোতে টিক চিহ্ন দিবেন আপনি, সেগুলোর উপর ভিত্তি করে এই কোডগুলো তৈরি হবে। তাহলে এটার বেস কোনটা তাহলে দাঁড়ালো, আমাকে বলেন। অ্যাসেসমেন্ট প্ল্যান। অ্যাসেসমেন্ট প্ল্যান। এই যে ওরাল কোশ্চেন কি করবেন, কোথা থেকে আসছে দেখেন তো, দেখেন, এই দেন ওরাল কোশ্চেন, এটা এটা এখানে ঠিক চিহ্ন দেন। তার মানে এখান থেকে আপনি ওরাল কোশ্চেনে নিয়ে যাবেন। তাহলে অ্যাসেসমেন্ট প্ল্যান হচ্ছে একবারে কোর জিনিস অ্যাসেসমেন্টের। আমরা যেমন ট্রেনারের জন্য গুরুত্বপূর্ণ কোনটা বলেছিলাম, সেশন প্ল্যান, সেশন প্ল্যান। সেশন প্ল্যান। সব থেকে গুরুত্বপূর্ণ। আর পাশাপাশি বলেছিলাম টাস্ক অ্যানালাইসিস, সিপিএলএম, ইউনিট ডেলিভারি, এই চারটা, তাই না? জি স্যার। তবে সবগুলোর কোর যদি বলতে চান, তাহলে সেশন প্ল্যান আর টাস্ক অ্যানালাইসিস, সেশন প্ল্যান আর টাস্ক অ্যানালাইসিস। তাহলে এই অ্যাসেসরের ক্ষেত্রে কোর হচ্ছে একবারে অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স। আমি বুঝতে পেরেছি কিনা? স্যার। ওকে, আমি আহ, একটু আমার আমার ইটা কি জানো, আমার ভিডিওটা অফ করলাম, একটু দাঁড়াবো আমি, হ্যাঁ, আমার মাথায় ব্যথা তো,
একটু দাঁড়িয়ে ক্লাস নিব আপনাদের, হ্যাঁ? জি স্যার। ওকে, তাহলে এখন আবার ফ্রি যে এই অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্সটা জিনিস, হ্যাঁ? অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্সটা হচ্ছে আমরা সবাই আছি কিনা আমি একটু রেসপন্স চাই, কেন এখন যেটা পড়াবো, যেটা বুঝাবো, এটার উপরে কোনো পড়া নাই এই অ্যাসেসর পার্টের। এখন আমাকে রেসপন্স করেন যারা জি ভিডিও স্যার, দেখাতে পাচ্ছেন না, জি স্যার জি হ্যাঁ? আছি। স্যার আমরা আছি স্যার। সবার আছে। তারা তারা একটু হ্যান্ড রেজ করেন, তারা একটু হ্যান্ড রেজ করেন স্যার। হ্যাঁ মোর্শেদ ভাই, গুড। এই যে দাঁড়িয়ে গেছেন আপনি আমার মতো, হ্যাঁ, এটা ভালো। কেন আমরা আর্গোনমিক্যাল হ্যাজার্ডে পড়তে চাই না, আমি অলরেডি পড়ে গেছি আর্গোনমিক্যাল হ্যাজার্ডে। হ্যাঁ, হ্যান্ড রেজ। এম সাকিব হ্যান্ড রেজ করেনি, মারুফ হ্যান্ড রেজ করেনি, রবিউল হ্যান্ড রেজ করেনি, রহিমুল্লাহ হ্যান্ড রেজ করেনি, নাজির ওসামা হ্যান্ড রেজ করেনি, সাকিব সাকিব আল হাসান নাকি সাকিবুল্লাহ হ্যান্ড রেজ করেছেন। রবিউল হাসান আছেন, মারুফ এবং রবিউল হাসান। মারুফ মেসেজ করছে, আছে ও এমব্রেস করে। আচ্ছা, মেসেজ করেছে। রহিমুল্লাহ কোনো রেসপন্স নাই। রবিউল একবার ওপেন করে একবার ওপেন করে না। রবিউল কথা বলেন না কেন? নাইম ইসলাম, ম্যাট্রিক্স 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 লেভেল 4 রিভিউ। না, এখানে নাই। এই দেখেন, আপনাদের যেটা বুঝালাম, ইনস্ট্রুমেন্ট এটা, এটা ক্রাইটেরিয়া, এটা মেথড, চোখ দিয়ে দেখছে না, জি স্যার। এটা মানে অবজারভেশন অবজারভেশন। বলছে যে এই গাড়িটা যদি এখান দিয়ে 40 কিলোমিটার বেগে যায়, মানে স্পিড লিমিট কত, 40 কিমি। 40-এর বেশি গেলে জরিমানা করবেন আপনি, 40-এর বেশি গেলে জরিমানা করবেন না? হ্যাঁ, জি স্যার। তাহলে ও 40-এর বেশি যাচ্ছে, এটা আপনি এই এভিডেন্সটা কি তাহলে আপনার কি দিয়ে নেবেন? ক্যামেরা দিয়ে স্যার। এই ক্যামেরা দিয়ে। তাহলে এটা আমার ইনস্ট্রুমেন্ট বা টুলস হয়ে গেল নাকি? জি স্যার, এভিডেন্স। আর মেথডটা কি? দেখে অবজারভেশন। দেখে অবজারভেশন। হ্যাঁ, তাহলে মেথড হচ্ছে টেকনিক। হ্যাঁ, যার এই যে চোখে দেখছে অবজারভেশন, মেথড। ইনস্ট্রুমেন্ট কি ব্যবহার করেছি আমি এটার জন্য? ক্যামেরা, এটা আমার ইনস্ট্রুমেন্ট। আর ক্রাইটেরিয়া কি? 40-এর স্পিড লিমিট 40, এটা আমার ক্রাইটেরিয়া। হ্যাঁ, ছবি তোলার পর এটা এভিডেন্স হয়ে যাবে। হ্যাঁ, যখন ওই 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 ইনফরমেশন যখন আমি পেয়ে যাচ্ছি তখন ওটা এভিডেন্স হয়ে গেল। এভিডেন্স। আচ্ছা, ওটা আমরা ডিসকাশন আজকে যাব না, আমরা যাচ্ছি একটু এগুলো সব আমার এলোমেলো হয়েছে তো, বইয়ের মতো করে সাজানো নেই এখানে। কি গেল ওটা, ম্যাট্রিক্স গেল কই? অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স, সরি এটার মধ্যে নাই।
এখনই ই করলাম, গেল কোথায় এটা? ওকে, আমি এটা করতে পারছি, খুঁজে পাচ্ছি না। এখানে এমনি বলি, হ্যাঁ। তাহলে অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স, এই অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্সটা কি? অ্যাকচুয়ালি অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স একটা টুলস। কিসের টুলস? কি বললাম প্রথমে? আমি বললাম একটা, কি বলেছি? একটা টুলস। টুলস। অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স একটা টুলস। কিসের টুলস? কিসের টুলস? এই যে পারফরমেন্স ক্রাইটেরিয়া গুলো আছে, এটা পারফরমেন্স ক্রাইটেরিয়া না? এটা একটু বলেন তো, এটা কি? এটা এলিমেন্ট না পারফরমেন্স ক্রাইটেরিয়া? পারফরমেন্স ক্রাইটেরিয়া স্যার। না, এটা কি? আমি এটা এই যে এখন এলিমেন্ট। যেটা ছিল, এটা এক এলিমেন্ট। নাম্বারটা এলিমেন্ট, এটা এলিমেন্ট। নিচেরটা হচ্ছে এটা পারফরম্যান্স ক্রাইটেরিয়া। আর এটা কি এলিমেন্ট? এলিমেন্ট স্যার, আর এগুলা পারফরম্যান্স পারফরমেন্স ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া। পারফরমেন্স ক্রাইটেরিয়া। তাহলে পারফরমেন্স ক্রাইটেরিয়া। তাহলে অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স হচ্ছে এমনই একটা টুলস যা দিয়ে করি কি আমরা প্রত্যেকটা পারফরমেন্স ক্রাইটেরিয়াকে, এই যে অ্যাসেসমেন্ট মেথড গুলো আছে না, এটা কি ডেমনস্ট্রেশন, তাই না? তারপর ওরাল কোশ্চেনিং, তারপরে রিটেন টেস্ট, এগুলো এগুলো কি সব মেথড? জি স্যার। মেথড না এটা? জি স্যার। জি স্যার। হ্যাঁ, আমি বলেছিলাম টেকনিক, তাই না, বা অ্যাপ্রোচ, কিভাবে আমি অ্যাসেসমেন্টটা মেথডটা কালেক্ট করব, কোন মেথডে আমি কালেক্ট করব, ডেমনস্ট্রেশন নিব নাকি ওরাল নিব নাকি রিটেন নিব। তাহলে এই প্রতিটা অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়াকে ভ্যালিড অ্যাসেসমেন্ট মেথডের সাথে অ্যালাইন করা হয়। আচ্ছা। তারপরে আপনার অ্যালাইন করা মানে কি বলেন তো? সাজানো। মিলিয়ে মেলানো দেখানো বা হয়, সাজানো। মেলানো। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, যে এই অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়াটা আমি ডেমো নিব নাকি ওরাল নিব নাকি রিটেন নিব, এই অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়াটা ডেমো নিব না ওরাল নিব না রিটেন নিব। আবার এখানে এই অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়াটা ডেমো নিব না ওরাল নিব না রিটেন নিব। বুঝা গেল? জি স্যার। তাহলে তাহলে কি দাঁড়ালো? এই অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স একটা হলো টুলস। টুলস, এমনই একটা টুলস যার মাধ্যমে করি কি আমরা এই যে প্রতিটা পারফরমেন্স ক্রাইটেরিয়াকে কি করি, ভ্যালিড অ্যাসেসমেন্ট মেথডের সাথে অ্যালাইন করি। অ্যালাইন করি। ভ্যালিড শব্দটা কেন ব্যবহার করলাম? তো স্যার আমাদের সিএসএ আছে যে ওভাবে নিতে হবে। এক্স্যাক্টলি, ভেরি গুড। এই কথাটা কে বলেছেন আমি শুনতে চাই বা দেখতে চাই। স্যার আমি ইশতিয়াক। ইশতিয়াক, ভেরি গুড। কেন ভেরি গুড বলেন তো, কেন ভেরি গুড বললাম ইশতিয়াককে? সিএসএ আছে এখান থেকে। এই যে সিএসএ আছে শব্দটা ব্যবহার করেছে, যদি সিএসএ না থাকতো তাহলে ইনভ্যালিড। ভ্যালিড। আমরা যে প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্ট পড়বো সামনে, হ্যাঁ, এই প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্ট কিন্তু এই কথাটাই বলা হচ্ছে যে সিএস এর মধ্যে যে বিষয়গুলো আছে, যে জিনিসটা আছে, সিএস যা বলেছে সেই জিনিসটাকে আপনি, সিএস এর বলা আছে আপনি ডেমনস্ট্রেশন নেবেন, ওরাল নেবেন, রিটেন নেবেন, এন্ড আপনি ওগুলো বাদ দিয়ে পোর্টফোলিও নিয়ে বসে থাকলেন, তাহলে কি হবে? স্যার না স্যার। ইনভ্যালিড। ইনভ্যালিড। ভ্যালিড। ভ্যালিড। সিএসএ বলা আছে যে আপনি কার চালিয়ে দেখাবেন ড্রাইভিং টেস্টে, আপনি বললেন যে আপনি তো আমার দোস্ত মানুষ, আপনি তো না, অথবা অথবা এভাবে চিন্তা করেন যে ওকে টেস্ট হচ্ছে মোটরসাইকেল টেস্ট, মোটরসাইকেল চালিয়ে দেখাতে হবে, বাইক চালিয়ে দেখাতে হবে। এখন আপনি অ্যাসেসর দিয়ে দেখলেন যে দোস্ত মানুষ, আপনি তো কার চালাতেই পারেন, আমি দেখেছি, ঠিক আছে আপনি কারটাই চালান, তাহলে হবে। তাহলে কি ভ্যালিড হবে? নো স্যার। না, কার চালানো আর মোটরসাইকেল চালানো এক নয়। তাহলে যেটা নাই আপনি সেটা নিয়ে নিন। অথবা কার চালাতে বলেছে, আপনি বললেন ঠিক আছে কার চালানো দরকার, আমি মোটরসাইকেল চালাই, ড্রাইভার তো ড্রাইভারই, মোটরসাইকেল চালান, তাহলেই হবে। ইনভ্যালিড। তাহলে কি ভ্যালিড হবে? না ইনভ্যালিড স্যার। হবে। তার মানে ব্রড রেঞ্জে স্কিলস নলেজ অ্যাটিটিউড কভার করবে, স্কিলস নলেজ অ্যাটিটিউড আসতে হবে, ভ্যালিডেশন আসতে। ওকে, তাহলে যেটা বলা আছে সিএসএ তার বাইরে আমি যাচ্ছি না, যদি যাই তাহলে ইনভ্যালিড হয়ে যাবে। এর জন্য বলা হচ্ছে সিএসএ যে কটা লেখা আছে
আমার জি, আমার সিএসএ এখানে কি কি লেখা আছে খেয়াল করেন, এখানে কি কি লেখা আছে। স্যার আহ, এই ওই ইউনিট অফ কম্পিটেন্সি খেয়াল করেন কি কি আছে। দেখেন, ডেমনস্ট্রেশন, ডিরেক্ট অবজারভেশন, রিটেন টেস্ট, পোর্টফোলিও, লগবুক। লগবুক কয়টা আছে? 5টা আছে। পাঁচটা। তাহলে আমার এখানে কয়টা দেওয়া লাগতো? পাঁচটা। 5টাই দিতে। বুঝা গেল না? আচ্ছা, তবে তবে একটা ব্যাপার আছে যে আপনি যদি ডিরেক্ট অবজারভেশনে এটা আপনি চিন্তা করলেন ঠিক আছে, ডিরেক্ট আমার কন্টেক্সট যেটা কন্টেক্সট, তাতে রিয়েল ওয়ার্ক প্লেসে করা ঝামেলা আছে। হ্যাঁ, বা আহ, আহ, আর একটা খেয়াল করবেন, কস্ট ইফেক্টিভনেস এর একটা কথা আছে। হ্যাঁ, যে ওখানে গেলে আমার খরচ বেড়ে যাবে। তাহলে এক কাজ করি, এই ডিরেক্ট অবজারভেশন বাদ দিয়ে আমি ডেমনস্ট্রেশনে নিয়ে যাই, তাহলে এটা আপনি অফ করতে পারেন। বুঝা গেল ব্যাপারটা? কিন্তু ওইটা টেস্ট আপনাকে নিতে হবে, সেটা হোক না কেন ডেমনস্ট্রেশন অথবা ডিরেক্ট অবজারভেশন। বুঝা গেল? তাহলে এখন আমরা এখানে ফিরি আবার। তাহলে এই অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স হলো মূলত একটা এমনই একটা টুল যার মাধ্যমে প্রতিটি অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়াকে কোন মেথডে আমি নিব, অর্থাৎ ভ্যালিড অ্যাসেসমেন্ট মেথডের সাথে কি করে, অ্যালাইন করে। অ্যালাইন করে। কনসেপ্টটা ক্লিয়ার কিনা স্যার? জি স্যার। কেউ কি একটু শেয়ার করবেন আমার সাথে যে ব্যাপারটা কি, এটা কি কি জিনিস? অ্যাসেসমেন্ট ম্যাট্রিক্স আছে কি টুলস যার হ্যাঁ, মাধ্যমে প্রতিটি পারফরমেন্স ক্রাইটেরিয়াকে কোন মাধ্যমে আমি যাচাই করব। কোন মাধ্যমে অ্যাসেসমেন্টটা নিব, কোন কোন মেথডে আমি অ্যাসেসমেন্টটা নিব বা এভিডেন্সটা গ্যাদার করব, এটা ডিটারমাইন করা হয় বা অ্যালাইন করা হয়। এভিডেন্সটা যে নিব, কোন এভিডেন্স নিব, সেটাও এখান থেকে বের করা যায়। বোঝা গেল? অ্যাসেসমেন্ট মেথড ডিটারমাইন করার ক্ষেত্রে, নির্ধারণ করার ক্ষেত্রে ব্যবহার করতে পারি আমরা। কনসেপ্ট ক্লিয়ার স্যার? জি স্যার। জি স্যার। এবার বাস্তবতায় ফিরি। যদি আপনি কোনোদিন অ্যাসেসমেন্ট টুলস ডেভেলপমেন্টে যেয়ে থাকেন বা যান, তাহলে আপনাকে যারা আছে কি জানো, অ্যাসেসমেন্ট ফ্যাসিলিটেটর থাকবে, বিটিবি হোক বা এনএসডি হোক বা যেই যে প্রতিষ্ঠানই হোক না কেন, আপনাকে করবে কি, সিএস দিয়ে দিবে হাতে। তারপরে বলবে আপনি এটা পড়াশোনা করেন, অ্যানালাইজ করেন। কেন? যে আন্ডারপিনিং নলেজ কি আছে, আন্ডারপিনিং স্কিলস কি আছে, এটা। তারপরে বলবে অ্যাসেসমেন্ট মেথডটা দেখলেন, তারপরে বলবে কি, যে আপনি এই যে টুলস নেন, এই ম্যাট্রিক্সটা আপনার হাতে দিয়ে দেবে, এটা এখানে কোনো কিছু বসাবে না, ফাঁকা থাকবে। হুম, এগুলো ফাঁকা থাকবে এরকম। হ্যাঁ, অথবা এরকম সিঙ্গেল দিয়ে দেবে, আপনাকে বানাতে হবে। সাধারণত বানিয়ে নিতে হয় আমাদের। এগুলো সব এভাবে বসাতে হয়। কোথায় পাবো এগুলো? আমি এলিমেন্ট পারফরমেন্স ক্রাইটেরিয়া কোথায় পাবো স্যার? সিএস এর মধ্যে পাবো। সিএস থেকে কপি করে করে নিয়ে বসাবো। তারপরে এগুলা এখন আমরা এই যে 2 জন বা 3 জন বা 4 জন যে থাকি, তখন এখানে এইটা টিক চিহ্ন দিই। কি করি? এরকম করে কি লেখা আছে, সেফ ওয়ার্ক প্র্যাকটিস আর অবজার্ভড অ্যাকর্ডিং টু দা ওয়ার্কপ্লেস প্রসিডিউর। আচ্ছা, তাহলে এটা অবজার্ভ করবে, তাহলে যেহেতু অবজার্ভ করবে বলা আছে ডাইরেক্ট, এটা তাহলে আমরা এক কাজ করি, এটা ডেমনস্ট্রেশনে দিয়ে দিই। বুঝা গেছে না? জি স্যার। তার মানে সেফ ওয়ার্ক প্র্যাকটিস, সে অবজার্ভ করছে ওয়ার্কপ্লেস প্রসিডিউর অনুযায়ী সেই কাজটা করতে পারে কিনা বা মেনটেন করছে কিনা, সেটা আমরা যাচাই করে দেখব। বা সে অবজার্ভ করছে, সে তাহলে করবো, আমি এটা ডেমনস্ট্রেশন দিলাম। তারপরে ওয়াশ হ্যাজার্ড আর রিপোর্টেড টু দা পার্সোনেল অ্যাপ্রোপ্রিয়েট পার্সোনেল। তার মানে ওয়াশের হ্যাজার্ড যদি তৈরি হয়, সেক্ষেত্রে আমার রিপোর্ট ক্যান্ডিডেট করা। যথাযথ কর্তৃপক্ষকে রিপোর্ট করবে। এটা আপনি কি করবেন? এটা রিটার্নে দিবেন না ওরালে না ডিমোতে দিবেন? ওরালে দিব। ওরালে স্যার। ওরালে দিবেন। ওরালে স্যার। ওরালে করবে দিবেন, কিছু রিটার্নে দেওয়া যায় না। দেওয়া যায় স্যার। কিভাবে? লিখিত এটাকে রিপোর্ট কোয়েশ্চেন করব। করতে হবে। লিখিত কোশ্চেন করে দেবো যে হ্যাঁ। যদি হ্যাজার্ড তৈরি হয়ে যায় আপনার সিচুয়েশনে, তাহলে আপনি কাকে রিপোর্ট করবেন? জি স্যার। তখন সে বলবে সুপারভাইজার রিপোর্ট করবো নাকি। জি স্যার। জি স্যার। আচ্ছা,
বা ওরাল কোশ্চেনিং এ বলে দেয় যদি আপনার সামনে এরকম হ্যাজার্ড তৈরি হয়ে যায় বা ইনসিডেন্ট চলে আসে, তাহলে আপনি কাকে রিপোর্ট করবেন, বললো কিভাবে রিপোর্ট করবেন বললো, তাই কি না? এই ওয়াশ জি হ্যাজার্ড স্যার। আপনার সামনে নাও হতে পারে, সেক্ষেত্রে আপনি ডেমনস্ট্রেশনে যদি না দেন কোনো সমস্যা নেই, কারণ হ্যাজার্ড নাও থাকতে পারে ওই জায়গা থেকে। আর হ্যাজার্ড যদি দিয়ে দেন বা ইনসিডেন্ট, ইনসিডেন্ট তো ইনসিডেন্টই হঠাৎ করে তৈরি হয় নাকি, তাহলে সেক্ষেত্রে জি এখানে স্যার। আমি আমার দৃষ্টিতে আমি এটা ডেমনস্ট্রেশন না দিয়ে ওরাল কোশ্চেনিং এ দিয়ে দেবো। বোঝা গেল? জি স্যার। অবশ্যই এই ডেমোতে না দিয়ে আমি স্যার। করবো কি, এটা ওরালে দিয়ে দেবো। ঠিক আছে? Okay. স্যার দুইটাতে দেওয়ার সুযোগ আছে কিনা স্যার? তিনটাতে দেওয়া দেবে, চারটাতে দেওয়া দেবে, দেওয়া দেবে যদি আপনার মনে হয় যে না এটা জরুরি দিতে হবে। মাথায় রাখতে হবে, যতটা টিক চিহ্ন দেবেন ততটা ওখানে কোশ্চেন হবে, ততটাই কোশ্চেন হবে, নাও হতে পারে। এমনও হতে পারে যে দুই তিনটা পারফরমেন্স বা দুইটা পারফরমেন্স ক্রাইটেরিয়া একটা কোশ্চেনে কভার করে গেছে, হতেই পারে এরকম, হ্যাঁ। কিন্তু জি মাথায় স্যার। রাখতে হবে কোনোটা যদি এখানে টিক চিহ্ন দেন, তাহলে ডেমোতে গিয়ে আপনাকে অবজারভেশনে নিয়ে যেতে হবে। বা এখানে ওরাল যদি করেন, তাহলে এখানে এই ওরাল এখানে দুইটা টিক চিহ্ন দিলেন না, হতে পারে দুইটার জন্য দুইটা কোশ্চেন। আবার এমন হতে পারে এমন একটা কোশ্চেন করলেন দুইটাই জানো, এই দুইটাই পারফরমেন্স ক্রাইটেরিয়া কভার করে গেছে, হতে পারে, তাহলে তখন একটা কোশ্চেন হবে। ব্যাপারটা বোঝা গেছে কিনা? জি স্যার। জি স্যার। ওকে। তাহলে তাহলে কি হলো, এভাবে দেখে দেখে অ্যাপ্রোপ্রিয়েট ইমেজ সেপারেশন সফটওয়্যার ইজ আইডেন্টিফাইড। তাহলে এটা আমি ওরালে নেব না ডেমো নেব না রিটেনে নেব, এটা আমি নিশ্চিত করবো, হ্যাঁ। ঠিক আছে, অ্যাপ্রোপ্রিয়েট সফটওয়্যার আইডেন্টিফাই করা, ওকে। আমি এটা তারা কাজ যখন করবে তখন আমি দেখে নেবো, তাহলে কি করবো আমরা, ডেমোতে দিব। তাহলে এটার উপর আপনাকে কিন্তু এটার উপর কিন্তু জব বানাতে হবে আপনাকে, হ্যাঁ। যে যখন অ্যাপ্রোপ্রিয়েট সফটওয়্যার বলছে, ফটোশপ মনে করেন, তাহলে সে যখন কাজ করছে যে ফটোশপ ব্যবহার বাদ দিয়ে অন্য কিছু করছে মনে করে, তাহলে বুঝবো যে না, সে অ্যাপ্রোপ্রিয়েট ইমেজ সেপারেশন সফটওয়্যার আইডেন্টিফাই করতে পারে না, ইলাস্ট্রেটর খোঁজাখুঁজি করছে, তাহলে হবে না, তখন অবজারভেশনে গিয়ে দেখে নেবো। ওকে। অথবা এখানে রিটেন কোশ্চেন, হ্যাঁ, যে ইমেজ সেপারেশন সফটওয়্যারের জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয় ইমেজ সেপারেট করার জন্য, রিটেন কোশ্চেন করে দিলাম। বুঝা গেল? জি স্যার। জি স্যার। তাহলে এভাবে আমরা এখানে প্রত্যেকটা পারফরমেন্স ক্রাইটেরিয়ার জন্য আমরা মিনিমাম একটা করে কি হবে, টিক চিহ্ন হবে। তাহলে আমি যদি একটাতে না দিই, দিলাম না একটা টিক চিহ্ন, তাহলে কি দাঁড়ালো, কোনো অসুবিধা আছে? আছে স্যার। কি অসুবিধা আছে? অ্যাসেসমেন্ট হবে না এরকম বুঝতে পারো স্যার। সে ওই ইয়াটাতে ওই পারফরমেন্সটা করতে পারে নাই স্যার। না, করতে পারেন না, আমি তো দিচ্ছি না কোশ্চেন, আমি তো টুলস ডেভেলপ করছি এখন। আপনি তো বিটিভিতে গেছেন টুলস ডেভেলপমেন্টের ক্ষেত্রে, দিয়ে আপনি এখন এই অ্যাসেসমেন্ট প্ল্যানের সময় জি স্যার। ম্যাট্রিক্সে আপনি এখানে কোনো টিক চিহ্ন দিলেন না। টিক চিহ্ন যদি না দেন, তাহলে মাথায় করে এভাবে চিন্তা করেন তো, এর উপর কোন জব বানাবেন আপনি? না স্যার। কেন টিক চিহ্ন দিয়ে এটাকে হিসেবে নেবেন না? ওরাল কোশ্চেন বানাবেন থেকে বানাবেন? না স্যার। না। বানাবেন না, যেহেতু টিক চিহ্ন দেননি। রিটেন বানাবেন? বানাবেন না। পোর্টফোলিও? তাও করবেন না। তার মানে কোনোটাতেই আপনি অ্যাসেসমেন্টটা নিলেন না, ডেমো করেননি, ওরাল করেননি, রিটেনও করেননি। তাহলে আপনি চিন্তা করেন তো, এটা আপনার অ্যাসেসমেন্ট টুলসের কোন টুলসের কোনোটাতে গেছে, রিটেনে যায়নি, দেন। ওরালে যায়নি, ডেমোতে যায়নি, তার মানে এটার কোনো অ্যাসেসমেন্ট হলো নিচ্ছেন আপনি? ভ্যালিড অ্যাসেসমেন্ট না স্যার। ভেরি গুড, তার মানে ভ্যালিড অ্যাসেসমেন্ট হবে না। এখানে যদি টিক চিহ্ন না দেন, তাহলে অ্যাসেসমেন্টটা ইনভ্যালিড হয়ে যাবে, কেন সিলেবাসে এটা আইডেন্টিফাই করতে আপনি বলেছেন যে দরকার নাই, এটা ভ্যালিড হবে না। তাহলে করতে হবে কি, এখানে কোনো না কোনোটাতে টিক চিহ্ন যেতে হবে। মাথায় মাথায় ঢুকাতে পেরেছি কিনা এটা আমি? জি স্যার। জি স্যার। তাহলে মিনিমাম একটাতে টিক চিহ্ন যেতে হবে, কোনোটাতে ফাঁকা রাখা যাবে না। যদি ফাঁকা রাখি তাহলে ইনভ্যালিড হয়ে যাবে অ্যাসেসমেন্ট। বুঝা গেল? জি স্যার। জি স্যার। তাহলে এখন ঘটনা, এই দুই কোথা থেকে আসলো? জি স্যার, এটার প্রশ্ন 2 3। দুই আসলো কেন, তিন আসলো? দেখেন দুই কোথায় গেছে, পারফরমেন্স ক্রাইটেরিয়া থেকে টিক চিহ্ন গেছে, কিন্তু দুই গেছে কোথায়, এলিমেন্টে, হ্যাঁ। এটা কি তিন গেছে কোথায়, এলিমেন্টে না? জি স্যার। তার মানে এই 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 যে এলিমেন্টটা,
দুইটা মেথড আমি কভার করেছি, খেয়াল করেন। এই একটা ডেমনস্ট্রেশন মেথড কভার করেছে, আর একটা ওরাল কভার করেছে। কয়টা মেথড হয়েছে জি, এই এলিমেন্টটা? দুইটা। দুইটা মেথড। দুইটা। এটা করেছে না স্যার, না, বা এটা করেছে না স্যার। না, না স্যার। না, দুইটা না মেথড কভার। তার মানে এই এলিমেন্টটা দুইটা মেথড কভার করেছে, বুঝা গেল? জি স্যার, জি স্যার। আবার এই যে আইডেন্টিফাই ইমেজ সোর্স, তিনটা এটা মেথড। তিনটা মেথড। খেয়াল করেন এখানে দেখেন ডেমোতে গেছে, হ্যাঁ এই যে ডেমোতে গেছে। আমি একটু ইন্টার দিয়ে দিই, নিচে দিই, তাহলে বুঝতে পারবে এটা। দেখেন এলিমেন্টটা এই মেথড গেছে, একটা গেছে, তাই না? জি স্যার, জি স্যার। এটা ওরাল পরে কোশ্চেন আছে এই মেথডের মধ্যে, এলিমেন্টে। জি স্যার। আবার রিটেনও কোশ্চেন আছে একটা। তাহলে এই মেথডটা কয়টা মেথড কভার করেছে? এই তিনটা এলিমেন্টটা মেথড। তিনটা মেথড কভার করেছে। তিনটা এটা কয়টা মেথড কভার করেছে? তিনটা। তিনটা তিনটা মেথড। কভার করেছে। তাহলে এইটা এইটা সেপারেট ইমেজ ইউজিং রেশিও টুল, এটা কত বসার উচিত? 3 বসানো থ্রি উচিত। স্যার, থ্রি। কেন কেন? তিনটা মেথড তিনটা কভার মেথড করছে। তিনটা তিনটা মেথড মেথড, কভার ভেরি গুড। এই এই এলিমেন্টটা কয়টা মেথড লেখা উচিত এখানে? তিনটা তিনটা মেথড। স্যার, তিনটা মেথড। আর এই এলিমেন্টটা একটা। একটা মেথড। পারফরমেন্স ক্রাইটেরিয়া আছে একটা নাকি বা জি দুইটা? স্যার, জি স্যার, একটা মেথড কভার করছে। ওকে, একটা। একটা হবে। পারত পারতপক্ষে দুইটা করবেন, যেহেতু একটা এলিমেন্ট একটাই মাত্র বা দুইটাই, এই জন্য কিন্তু টোটালটা টোটাল টুলসটা আপনার মিনিমাম যেন একের অধিক মেথড হয়। আচ্ছা বলতো, সবগুলাতে যদি এরকম একটা একটা হতে থাকতো, মনে করেন যে এরকম নাই, সবগুলা বাদ, এগুলা বাদ, শুধু ডেমো নিয়ে গেলেন, মনে করেন এখানেও এক আছে, মনে করেন এটা নাই, এটা নাই, এটা নাই, এখানেও এক, এখানেও এক, এখানেও এক, এখানেও এক, যদি সব এক হয়, একটা একটা মেথড হতো, মনে করেন সব ডেমো, তাহলে কি হতো স্যার? তাহলে স্যার নলেজটা যাচাই করা হতো না। সাফিসিয়েন্ট হতো না। জি স্যার। আপনারা রুলস অফ এভিডেন্স কি পড়েছেন? না পড়েননি স্যার। না? আচ্ছা, রুলস অফ এভিডেন্স পড়বেন। এটা এই যে ওগুলো পড়ে এটা এটা করলে সুবিধা হতো। তারপরও আমি কিছুটা পড়িয়ে নিয়ে আসলাম। ডিসকাশন এর জন্য অনেক ডিসকাশন করলাম এই বিষয়গুলো। তো রুলস অফ এভিডেন্স এর একটা গুরুত্বপূর্ণ, যেমন ভ্যালিড বলছেন, ঠিক তেমনই আর একটা আছে সাফিসিয়েন্ট। পর্যাপ্ত। হ্যাঁ, সাফিসিয়েন্ট মানে হচ্ছে আমার যে এভিডেন্সটা মাল্টিপল সোর্স অফ এভিডেন্স হতে হবে, মাল্টিপল সোর্স থেকে এভিডেন্স কালেকশন করতে হবে। সিঙ্গেল কোনো সোর্স থেকে যদি এভিডেন্স কালেকশন করি, সেটা কখনোই আমার হবে না, সাফিসিয়েন্ট হবে না। আচ্ছা ধরেন যে একজনের নামে আপনি করলেন, অবজেকশন দিলেন, কোর্টে গেছেন, কোর্টে গিয়ে বললেন যে এই লোকটা এই এই কাজটা করেছে, অমুককে খুন করেছে, একজন মাত্র সাক্ষী, আপনি ফাঁসি দিয়ে বসে থাকবেন? না কি করবেন? আরো আরো এভিডেন্স গ্যাদার করবেন, জি স্যার, আরো অনেক সাক্ষী লাগবে, স্পটের অনেক ছবি লাগতে পারে, তারপরে কি আরো কোনো যদি থাকবে যে কি বলে ময়না তদন্ত করে, সেখান থেকে যদি কোনো রিপোর্ট পাওয়া যায়, তা করে না, সবগুলা মিলে সিদ্ধান্ত নেয় যে না, তাকে, সেই আসলে দোষী, তাকে ফাঁসি দিতে হবে, নাকি? জি স্যার। নাকি স্যার। একজনের কথা শুনে দিয়ে দেয়? দেয় না। নো স্যার। তাহলে ঠিক তেমনই এই ক্ষেত্রেও আপনি যে তাকে কম্পিটেন্ট ঘোষণা করবেন অথবা নট ইয়েট করবেন, এটার জন্য আপনাকে মিনিমাম একটা মিনিমাম একের অধিক, যাকে বলে দুই, দুই বা তার বেশি এভিডেন্স গ্যাদার করতে হবে। মাথায় থাকবে কিনা? জি জি স্যার। স্যার। জি স্যার। এই জন্যই বলা হয় মাল্টিপল সোর্স অফ এভিডেন্স কালেকশন করতে হবে। যদি না করেন, আপনি ফুল ডাইমেনশন কভার করবে না। তার মানে ফুল ডাইমেনশন করবে, তার মানে কি মাল্টিপল সোর্স অফ এভিডেন্স কালেকশন করতে হবে। বুঝা গেল স্যার? জি জি স্যার। স্যার। ওকে। তাহলে আমরা এখন এখন বুঝতে পারছি যে ওখানে 3, 2, 1 এগুলো দেওয়ার গুরুত্বটা কি। জি স্যার। জি স্যার। ওকে, তাহলে এবার আমরা একটু ফিরি। তাহলে এখন এটা বানাতে পারবো কিনা আমরা? জি স্যার। স্যার, আমরা তো একটা ইউনিট ধরেই করবো না? হ্যাঁ, আপনি যে ইউনিটটা টাস্ক অ্যানালাইসিস করেছেন, বা জি যে স্যার। ইউনিট ধরে আপনি সেশন প্ল্যান বানিয়েছেন বা ডেলিভারি প্ল্যান বানিয়েছেন, ওই ইউনিট অফ কম্পিটেন্সি থেকে
আপনি ইউনিট দেবেন এখানে, অনেক সময় উপরে দেওয়া হয়। আমি পরবর্তীতে যেগুলো নতুন করেছি সেগুলো উপরে দিয়েছি। আহ সিদ্দিকী ভাইয়ের যেটা দিয়েছে সেটাতে কি আছে একটু দেখে আসি। আপনাদেরকে দিয়েছে এটা না, লেভেল 4 ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এটা। পাশে আমি দিয়েছে স্যার। আমি কিন্তু ওই দেইনি, আমি কিন্তু এনএসডি এর লেভেল 4 পরীক্ষা এভাবে দেইনি। কেন বলেন তো? কেন স্যার? কারণ হচ্ছে যে এনএসডি যখন নিল না, ফুল করলো না, আমি নর্মাল পরীক্ষা দিই। নর্মাল বলতে এখন যেমন আপনারা বসবেন, যার জন্য জি আমার স্যার। এই এনএসডি এর এভিডেন্স এভাবে তৈরি করা হয়নি। হ্যাঁ, ওই 44 নম্বর পেজ আছে। এসএসআর পুল পরীক্ষা হয়েছিল জানেন কিনা আপনারা? ও যে যখন প্রথম এনএসডি শুরু হলো তখন 500 জন, 524 জনের পরীক্ষা হয়েছিল। হ্যাঁ, ঢাকাতে। শুনেছেন আপনারা? না স্যার। না স্যার। না স্যার। ওখানে আমরা 21 জন পাস করেছিলাম। ওরে বাপ, টোটাল এতটা। বিটিভিতে যারা অ্যাসেসর ট্রেনার ছিল স্যার তাদেরকে ডেকেছিল পরীক্ষা দিতে, দিয়ে টোটাল 524 জন পরীক্ষা দিয়েছিলাম। বিটিভি ট্রেনার অ্যাসেসর যারা ছিল তাদের মধ্যে থেকে 21 জন টিকে ছিল। তার মধ্যে থেকে 7 জন ট্রেনার নিয়েছিল, 7 জনের মধ্যে আমি ছিলাম। স্যার এটা সিবিটিএ 4 ছিল। বিটিএফ 4 ছিল, যার জন্য এই সমস্ত এভিডেন্স আমাকে নতুন করে আর করা লাগেনি। বিটিভি গুলাই আমি আগে যেগুলো করেছিলাম ওগুলাই দেখা যায়। এটার উপর বিভিন্ন ধরনের প্রশ্ন করেছিল তারা। এই যে এখানে এবিসি লেখা আছে না, অবজারভেশন, ওবিসি দিয়ে করতে পারেন। হ্যাঁ, স্যার আপনারটা দিয়েন স্যার। এটা আপডেট। এগুলোর কোনো আপডেট নাই এখন। যেমন আপডেট আমরা করছি নতুন করে, ডি তে ডেমনস্ট্রেশন, ওতে ওরাল, হ্যাঁ, আচ্ছা। ডাব্লিউ তে রিটেন, পি তে পোর্টফোলিও, এইভাবে লিখি। হ্যাঁ, এটা কোনো সমস্যা নাই, শুধু ম্যাট্রিক্স ঠিক আছে কিনা দেখতে হবে। যেমন এখানে ম্যাট্রিক্সে যেমন টিক চিহ্ন দেয়নি, হ্যাঁ দেয়নি, হয়তো কোনো কারণে মিস্টেক হয়ে গেছে, দেয়নি, মানে দিতেই হবে, কোনো না কোনো একটাতে যেতেই হবে। হয় এটা এটা অথবা এটা, কোনোটাতে যেতে হবে। যদি না যায় তাহলে তো আমি কিছুক্ষণ আগে বললাম কি হবে, কি হবে বলেন? স্যার ইনভ্যালিড হয়ে যাবে। হ্যাঁ, নট। ইনভ্যালিড হ্যাঁ হয়ে যাবে। ইনভ্যালিড। ইনভ্যালিড হয়ে যাবে। ইনভ্যালিড হ্যাঁ, নট এই সাফিসিয়েন্ট। যে এই যে এখানে 3টা পারফরমেন্স ক্রাইটেরিয়াতে টিক চিহ্ন দেওয়া নাই। হ্যাঁ, কোনো কারণে ভুল হয়ে গেছে হয়তো, তার মানে কি যে ইনভ্যালিড। ইনভ্যালিড হয়ে যাবে, কোনো না কোনোতে যেতেই হবে। আর এটার উপর ভিত্তি করে দেখেন, এই যে এখানে যে টিক চিহ্নগুলো দেওয়া হয়েছে, হ্যাঁ, তার উপরে ভিত্তি করে তৈরি হবে এই যে, চলে যায় আমরা রিটেন কোশ্চেন বা ওরাল কোশ্চেন। এই যে নিচে যখন কোশ্চেন তৈরি করে হয়ে গেল, এগ্রিমেন্ট, এই যে রিটেন কোশ্চেন, হ্যাঁ, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য ভ্যালিড ভার্সন অফ এমএস অফিস। এই কোশ্চেনটা আসছে কোথা থেকে তাহলে? পারফরম্যান্স ক্রাইটেরিয়া। ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স প্ল্যান থেকে। এই যে ম্যাট্রিক্স, হ্যাঁ, এই ম্যাট্রিক্সে দেখবেন যে ওইটার উপরে কোন সফটওয়্যার ব্যবহার হচ্ছে না, দেখেন কোন না কোন যাতে এটা আছে। আছে। টাইপ অফ ডকুমেন্ট রিটেন, কই এটা রিটেন কিসে আছে? আর সিতে রিটেন। দেখেন এখানে যদি ডাব্লিউ লেখা থাকতো তাহলে বুঝতে পারতাম এটা ডাইরেক্ট এখানে উপরে যাওয়া লাগতো নাকি জি স্যার। রিটেন। তাহলে সি তে আছে, এই যে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। এখানে রিটেনে কোশ্চেন, সিতে রিটেনে কোশ্চেন নাই। এটা কোশ্চেনটা করা হয়েছে কিসে কিসে, এতে আর বিতে, অবজারভেশন ওরাল, ওরাল। তাহলে এখানে এখানে কোশ্চেন করেছেন রিটেনে,
ওখানে টিক চিহ্ন পড়ে গেছে। আচ্ছা, ওরাল দেখে আসি, ওরালে কোনো কোশ্চেন আছে নাকি এরকম? অ্যান্সার শিট, অবজারভেশন, অবজারভেশন চেকলিস্ট। আচ্ছা, এটা একটু হয়েছে, হ্যাঁ। এই যে এখানে যে প্রশ্নটা কি আছে একটু খেয়াল করবেন। প্রশ্নটা করা আছে কি, হুইচ অফ দা ফলোইং ইজ নট এ ভ্যালিড ভার্সন অফ এমএস এমএস অফিসের ভ্যালিড ভার্সন নয়, মানে সফটওয়্যারের উপর, তাই না? এটা জি স্যার। সফটওয়্যারের উপরে। তাহলে এটা প্রশ্নটা আছে রিটেনে। আমরা ম্যাট্রিক্সে দেখি কি কি করা আছে। আরেকবার দেখি আমরা ম্যাট্রিক্সে গিয়ে দেখছি সফটওয়্যার। এটা না, এটা না, এটা, এই যে ম্যাট্রিক্স, এই যে এটা, এখানে সফটওয়্যার আছে, হ্যাঁ এনশিওর সফটওয়্যার। জি স্যার এটাই। এটা তাই না? এটা হবে স্যার। জি অথবা স্যার। অথবা অথবা আবার একটা নিচে একটা আছে, ওয়ার্ড এ, প্রসেসিং। ও আচ্ছা, এটা হচ্ছে সফটওয়্যার রান করছে কিনা, তাই না? রান করছে কিনা চেক করে দেখা। আচ্ছা, এখানে অবজারভেশনে যেতে পারে। তাহলে এখানে দেখেন নেসেসারি সফটওয়্যার আর চেক। তাহলে এই জায়গাতে গিয়ে আমার একটা টিক চিহ্ন দেওয়া উচিত ছিল কোথায়? সিতে, সিতে, মানে রিটেনে। হ্যাঁ, রিটেনে। তাহলে দিতে। তাহলে তাহলে রিটেনে টিক চিহ্ন দিয়েছেন বলে ওখানে গিয়ে কোশ্চেনটা আপনাকে করা লাগবে, হ্যাঁ। বুঝা গেল? জি স্যার। জি স্যার। তাহলে এখানে জি স্যার। এখানে আহ তারপরের প্রশ্ন দেখি আমরা। এটা পাশাপাশি রাখলে ভালো হয়, অনেক উপরে তো, উপর নিচে অনেক হচ্ছে। আহ এই তো স্যার। এটা হুইচ অফ দ্য ফলোইং ইজ নট টাইপ অফ টাইপ অফ মার্জিন? পেজ মার্জিন। মার্জিন, হ্যাঁ। তাহলে নিশ্চয়ই উনি ওখানে টিক চিহ্ন দিয়েছেন মার্জিনের উপরে, নাকি পেজ সেটআপের উপরে। দেখে আসি আমরা যে রিটেনে টিক চিহ্ন দেওয়া আছে কিনা, রিটেনে টিক চিহ্ন এটার দেওয়া মধ্যে আছে কিনা। তাহলে গিয়ে আমরা এটা দেখে আসি। পেজ লেআউট, কি পড়লাম পেজ আমরা প্রশ্নটা? লেআউট, মার্জিন না? মার্জিন। মার্জিন। পেজ লেআউট, এখানে এখানে টিক চিহ্নটা ফাঁকা আছে পেজ অ্যাকচুয়ালি, হ্যাঁ। লেআউট, তাহলে অবশ্যই এটার মধ্যে অবশ্যই আমাকে এখানে রিটার্ন যেহেতু সিতে, তার মানে আমরা ওটা দেখে এসে এখানে টিক চিহ্ন মারবো, নাকি এই টিক চিহ্ন দেখে গিয়ে ওখানে প্রশ্ন বানাবো? টিক প্রশ্ন আমার চিহ্ন এটা। দেখে প্রশ্ন বানাবো। ইয়েস, এক্স্যাক্টলি। দেখে প্রশ্ন বানাবো। হ্যাঁ, এখানে টিক চিহ্ন দেখে আমি প্রশ্ন বানাবো, এটুকু বুঝাতে পেরেছি তো আমি। জি স্যার। আর জি এখন স্যার, এখন বুঝতে যেহেতু পারছি। এটা ফাঁকা আছে তাই আমি বসালাম, হ্যাঁ। কিন্তু আসলে এই টিক চিহ্ন দেখে গিয়ে আমি কোশ্চেন বানাবো। তাহলে ওরালের বানাবো এগুলা, তাই না? এই একটা ওরালের কোশ্চেন, এটা একটা ওরালের কোশ্চেন, এটা একটা ওরালের কোশ্চেন, এটা একটা ওরালের, এটা একটা ওরালের, এভাবে ওরালের কোশ্চেন হবে, হ্যাঁ। তা ওরাল দেখি জি একটা, স্যার। দুইটা, তিনটা, চারটা, পাঁচটা আছে নাকি? জি স্যার। তাহলে ওরাল, ওরাল হচ্ছে কম্পিউটার, পার্সোনাল কম্পিউটার পেরিফেরালস এর উপর ওরাল হওয়ার কথা। দেখে আসি আমরা পার্সোনাল কম্পিউটার পেরিফেরালস এর উপর কোশ্চেন বানিয়েছি কিনা ওরালে। রিটেন টেস্ট, অ্যান্সার স্ক্রিপ্ট, জব জব শিট। শিট। জব শিট কোথা থেকে আসলো বলেন তো দেখি এগুলা। আমরা ডেমনস্ট্রেশন। ভেরি গুড, ভেরি গুড, ডেমনস্ট্রেশন থেকে আসছে। স্পেসিফিক শিট, ওরাল কোশ্চেন। এই যে ইজ দ্য কমন হ্যাজার্ড ফর কম্পিউটার অপারেশন, শর্টকাট কি? ওপেন, ওপেন নিউ ডকুমেন্ট। আমরা কি এরকম কিছু পড়লাম? আচ্ছা, আমরা এক কাজ করি না, এখানে এখানে স্প্লিট করে আসি। এই যেটা ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স সেপক প্র্যাকটিস, সেপক প্র্যাকটিস। আমাদের প্রশ্ন হচ্ছে এটা, হুইচ ইজ দ্য কমন হ্যাজার্ড অফ কম্পিউটার অপারেটর। কমন হ্যাজার্ড এখানে ফর তাহলে কম্পিউটার অপারেটর। এখানে প্রশ্নটা তো এখান থেকে হওয়ার কথা না, এপকের মধ্যে তো হ্যাজার্ড থাকবে নাকি? আর তো নাই হ্যাজার্ড। তাহলে তাহলে এখানে একটা ওরালে টিক চিহ্ন দেওয়া উচিত ছিল আমাদের, না? জি স্যার। এখানে যেহেতু জি নাই, বি জি ওরালে স্যার। নাই। আসলে এখানে সেপওয়ার্পের উপরে ওই রিটেনই দেখলাম কোনো কোশ্চেন নাই। তাহলে এটা না মেবি স্যার হয় এটা এখানে এটার
এখানে না চলে যাওয়ার মেবি। কথা, তাই না? হ্যাঁ, প্রশ্নটার সাথে B3. অ্যালাইনমেন্টটা ঠিক নয়, হ্যাঁ ঠিক নয়। শর্টকাট কি অফ ওপেন Yes. নিউ ডকুমেন্ট, শর্টকাট কি অফ ওপেন নিউ ডকুমেন্ট একটু দেখে আসি। এখান থেকে যেখানে আছে এটা, হ্যাঁ, আছে, অথবা এই যে নিউ ডকুমেন্ট ইজ ক্রিয়েটেড, তাহলে এখানে এখান থেকে রান করছে কিনা সেটা এখান থেকে করা যায়, অথবা এখানে এখানে হলে বেটার হতো বেশি, হ্যাঁ, যে নিউ বা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ইজ ক্রিয়েটেড, তাহলে এটা শর্টকাট কি, তাহলে এখানে প্রশ্নটা আসছে, তাহলে এটার সাথে মিলবে, বোঝা গেছে কিনা? তাহলে প্রশ্ন আমরা তাহলে Yes, sir. যাক, এটা হয়তো কোনো কারণে অ্যালাইন নাই, কিন্তু আমরা বুঝতে পেরেছি কিনা যে অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স থেকে আমাদের কোশ্চেন গুলা তৈরি হবে। হ্যাঁ স্যার। স্যার আমরা কয়টা করে প্রশ্ন করবো স্যার আমরা? আমাদের এটা টিকলি এটা যতগুলো থাকবে এটা ততগুলো। টিক চিহ্নের উপর ডিপেন্ড করবে, হ্যাঁ। হ্যাঁ, এমনও হতে পারে, দেখেন যে এখানে একটা টিক চিহ্ন, আবার এখানে একটা টিক চিহ্ন আছে, তাহলে এই দুইটা মিলে এটা কি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার? ও আচ্ছা, ইসলাম। এটা আলাদা আলাদা জিনিস, এটা জি এটা স্যার। হচ্ছে ডকুমেন্ট তৈরি, আর এটা হচ্ছে সফটওয়্যার তৈরি, হ্যাঁ, এটা হবে না। যদি এরকম হয় যে দুইটা একটা প্রশ্ন দিয়ে আপনি কভার করেছেন, তাহলে দুইটা টিক মার্কে একটা প্রশ্ন হতে পারে, হ্যাঁ? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে এখন আমরা বুঝি এইটা করার পরে আমাদের ম্যাট্রিক্স করার পরে বানাবো কি আমরা, তাহলে ম্যাট্রিক্স কোয়েশ্চেন করার পর পর চলে যাবে আমাদের স্যার এভিডেন্স কাছে। নাম্বার 2, যদিও দেওয়া আছে, এটা আমরা পরে করব। ওইটা দেখে দেখে পাশাপাশি 3 দিন বানিয়ে ফেলবো। কি বানাবো? রিটেন, রিটেন কোশ্চেন বানাবো। ডেমনস্ট্রেশন আর ওরাল। হ্যাঁ, রিটেন কোশ্চেন বানাবো, এরকম কোশ্চেনের ফরম্যাট থাকবে। রিটেন কোশ্চেন বানাবো, পাশাপাশি রিটেনের অ্যান্সার শিট বানাবো। কেন অ্যান্সার শিট বানাবো স্যার? আমি যার জন্য কোয়েশ্চেনটা করতেছি উনি যেন ভেরিফাই করতে পারে। আমরা যদি অ্যান্সার স্ক্রিপ্ট না দিই, মডেল অ্যান্সার না দিই, প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্ট রিলায়েবিলিটি নাম শুনেছেন? রিলায়েবিলিটি, প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্ট রিলায়েবিলিটি নাম শুনেছেন? না স্যার। নাম না শুনেন? স্যার, আচ্ছা, এটা আমরা পরে পড়াবো। না স্যার, এক এক কথায় অ্যাসেসমেন্টটা যেন কনসিস্টেন্ট হয়, হ্যাঁ, বিভিন্ন জন অ্যাসেসর যেন বিভিন্নভাবে খাতাপত্র না দেখে, একই রকম যেন দেখে, হ্যাঁ? তা আমরা এই জন্য প্রত্যেকটা মানে সিবিটি এর রুলস হচ্ছে কি, আপনি কোশ্চেন বানালে কোশ্চেনের সাথে অ্যান্সার স্ক্রিপ্ট দিয়ে দেয়। অ্যাসেসর যত বড় মানে পণ্ডিতই হোক না কেন, তাও অ্যাসেসমেন্ট অ্যান্সার স্ক্রিপ্ট দিতে হবে, কেননা হয়তো খুব ভালো অ্যাসেসর খুব বেশি জানে, হুম, ওই এমন জানা জানে যে সেটা মনে করেন যে বই নাই, কিন্তু বইয়ের অ্যান্সার এটা দেওয়া আছে, ধরেন অ্যাসেসর এসএসসি যে আছে সে অ্যান্সার করবে কিসের উপর ভিত্তি করে? সে যেটুকু জানে তার উপর, নাকি? জি স্যার। অ্যাসেসর ওটা ওটা মানে না, আমি এটা এটা সবাই জানে, এটা নিব না, আমি অন্য কিছু দেন, আরো এর থেকে ভালো ভালো অ্যান্সার আছে, আপনি সেটা দেন। তখন তখন একজন অ্যান্সার করছে কি ওটাতেই সন্তুষ্ট, সে টিকমার্ক দিচ্ছে বা রাইট অ্যান্সার করছে, আর একজন অ্যান্সার বলছে না আমি এটা নিব না, অন্য অ্যান্সার, কোন ভালো অ্যান্সার দেন, এর থেকে ভালো অ্যান্সার আছে। এই যে এক একজন এক এক রকম যেন খাতা না কাটে, সবাই যেন একই রকম লাইন করে কাটে, হতে পারে এর থেকে ভালো কিছু দিলে সে অ্যান্সার অ্যাকসেপ্ট করলো, ভালো কথা, কিন্তু এটার সাথে অ্যালাইন হতে হবে। এক এক রকম এক এক রকম এক একজন এক এক রকম অ্যান্সার যেন না দেয়, হ্যাঁ, অথবা এটা একরকম অ্যান্সার অ্যাকসেপ্ট করছে, রাজশাহীতে আর এক রকম অ্যান্সার অ্যাকসেপ্ট করছে, সেটা যেন না হয়। সবার অ্যান্সারটা যে অ্যাসেসর যখন খাতা দেখবে তখন যেন একই ভাবে দেখে, সবার খাতা, সেটা ঢাকা হোক, চিটাগাং হোক, বা যেখানে হোক না কেন, বা যেই অ্যাসেসরই হোক না কেন, সেজন্য অ্যান্সারটা মডেল অ্যান্সার দেওয়া হয়ে থাকে। বুঝা গেল? জি স্যার। যেন জি স্যার। কনসিস্টেন্ট প্রসেসে তারা অ্যাসেসমেন্টটা নিতে পারে বা নেয়, বা জাজমেন্টটা করতে পারে, জাজমেন্টটা যেন সবার একই ধরনের হয়। অথবা মনে করেন, এভাবে চিন্তা করেন, আপনাকে বললো অন দা জব অবজারভেশনে করতে, আরেকজন বলছে না ঠিক আছে, আপনারা তো ডেমো করবেন তাই না? জি স্যার। ডেমো করার সময় জি স্যার। আপনাকে বলে যে আপনি খাতাপত্র বের করে বা আপনাদের টুলস আছে সেটা নিয়ে আপনি ডেমো করেন। আরেকজনকে বলতে বললো যে না না, ডেমো করার দরকার নাই, আরেকজন স্যার পাশের রুমে মনে করেন বলছে আপনি শুধু নামগুলো বলেন, কি 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 করবেন, স্টেপ বাই স্টেপ নামগুলো বলেন, করার দরকার নাই। তাহলে দুইজন স্যার দুই রকম করলো না? জি স্যার। একজন বললো জি স্যার। নামগুলা বলেন, আরেকজন বলছে কি
আপনি করে ডেমো দেখান। তাহলে এরকম করলে হবে হবে দেখান হবে না। তাহলে অ্যাসেসর ইনস্ট্রাকশন ফর দ্য হবে না অ্যাসেসর স্যার। যদি লিখে দেয় যে না সবাই আপনি ডেমো নেবেন, তাহলে কেউ কি ওই নাম স্টেপ গুলো বলতে বলবে? বলবে না। এগুলো কনসিস্টেন্সির জন্য, না এটা স্যার। রিলায়েবিলিটি বলে। তাহলে আবার ফিরি আমরা ম্যাট্রিক্সে, জি স্যার। যে অ্যান্সার স্ক্রিপ্ট বানাবেন কেন, বুঝতে পারি, বুঝেছেন তো কেন অ্যান্সার স্ক্রিপ্ট বানাবো আমরা? জি স্যার। যেন অ্যাসেসরের গাইড হিসেবে কাজ করবে, অ্যাসেসররা যে সকল অ্যাসেসর যেন এক রকমের খাতা একই রকম অ্যান্সার হুম। একসেপ্ট করে। বোঝা গেল? জি স্যার। এরপরে কি করবো আমরা? জব শিট বানাবো ওখান থেকেই, জবের স্টেপ গুলা বা প্রসিডিউর গুলা দিবেন, হ্যাঁ। আর আর জি একটা স্যার। বানাবেন কি, আমরা জানি জব শিটের সাথে লেভেল অন তো আমরা থাকে, কি জানো, স্পেসিফিক থাকে, দিবেন। আর একটা হলো ওরাল কোশ্চেনিং বানাবেন, ওরাল কোশ্চেনিং বানাবেন এবং ওরালের অ্যান্সারও দিয়ে দিবেন, হ্যাঁ। আর একটা সিট বানাবেন যেখানে এই যে ওরাল অ্যান্সার সিট, এখানে অ্যান্সার সিট আছে। তাহলে আপনাদের কাজ হচ্ছে কি, এখন আমি সেশন আপাতত আজকে ক্লোজ করব। অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্সটা ডেভেলপ পাওয়া যাবে কিনা? জি স্যার। অ্যাসেসমেন্ট প্ল্যানিং জি স্যার, ম্যাট্রিক্সটা করা যাবে। বানাবেন। হ্যাঁ, অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্সটা বানাবেন। এখানে আর কিছু ছিল না, হলে আপনারা পারেন কোয়ালিফিকেশন দিবেন, ইউনিট কোড দিবেন, সেপারেট ইউনিট টাইটেল দিবেন, কত ঘন্টা নমিনাল আওয়ার ছিল সেটা দিবেন, ইউনিট ডেসক্রিপ্টরটা বসাবেন। আর এখানে ওই সিম্বল গুলা ইউজ করবেন। তারপরে এখানে আপনি একটার পর একটা টিক চিহ্ন দিয়ে বানাবেন। আর এগুলা করার দরকার নাই, হ্যাঁ, এগুলো আমরা করেছিলাম, আপনাদের এত করার দরকার নাই। এটা সামারাইজ করা। ফলোয়ার্স থেকে কয়টা আছে? ফলোয়ার্স থেকে আমরা, খেয়াল করেন, ফলোয়ার্স থেকে কয়টা নিয়েছিলাম আমরা? কয়টা আছে স্যার? দুইটা নাকি? দুইটা। জি দুইটা। তাহলে এই কি কি আছে? ডেমনস্ট্রেশন আর ওরাল, তাই না? তাহলে ফলোয়ার্স থেকে এই যে অবজারভেশন মানে ডেমনস্ট্রেশন আর ওরাল। আর ওরাল। ঠিক তেমনই আইডেন্টিফাই ইমেজ সোর্স থেকে কয়টা? তিনটা। দেখেন তিনটা আছে না? আইডেন্টিফাই ইমেজ সোর্স তিনটা, আইডেন্টিফাই ইমেজ স্ট্যান্ডার্ড তিনটা, সবগুলা তিনটা তিনটা, লাস্টেরটা একটা দেওয়া আছে। এই তিনটা তিনটা তিনটা, লাস্টেরটা একটা দেওয়া আছে। তো এটা সামারি করেছি, হ্যাঁ, এটা দরকার নাই, এটা আপনাদের দরকার নাই, শুধু ওই ম্যাট্রিক্সটা করবেন। এগুলোও দরকার নাই আর, হ্যাঁ, এগুলো দরকার নাই। এটা পুরো প্ল্যানের জন্য, আর শুধু এটা এর জন্য আমরা করেছিলাম। কিন্তু বাস্তবে বাস্তবে যখন করবেন এটা 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 করা উচিত, হ্যাঁ। এখন আসলে করে না, শুধু ম্যাট্রিক্সটা করে ছেড়ে দেয়। তো যাই হোক, আমাদের দরকার এখন এই অ্যাসাইনমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্সটা কমপ্লিট করা, পারবো কিনা আমরা? জি স্যার। জি স্যার। অ্যাসাইনমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্সটা যদি কমপ্লিট করতে পারেন, তাহলে আপনার রিটেন টেস্টের গাইডলাইনটা পাচ্ছেন, পাচ্ছেন না? তো আমাদের জি একটু স্যার। ফরম্যাট একটু জি দিলে স্যার। ভালো। হ্যাঁ, আমি ফরম্যাটটা আমি লাগবে। দেওয়ার ব্যবস্থা করছি। স্যার কপিগুলো একটু দিন স্যার। কালকে ট্রেনার এগুলো ভুলে গেছি। স্যার গুলো একটু আমি সবগুলা দিয়ে দিচ্ছি একসাথে, হ্যাঁ, আলাদা আলাদা করে। জি ওকে স্যার। স্যার। তাহলে এই ঠিক আছে স্যার, ওকে। দেখেন, অ্যাসাইনমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স করলে আমাদের রিটেন, এখন রিটেন টেস্ট বানানোর গাইডলাইন কিছুটা পেয়েছেন কিনা? জি স্যার, পারবো। ওখান থেকে আসবে। জব শিট, স্পেসিফিকেশন শিট কোথা থেকে আসবে? এখান থেকে আসবে। ওখান থেকে, অবজারভেশন ওখান প্ল্যান থেকে থেকে। আসবে। হ্যাঁ, ওরাল ওখান থেকে আসবে। তাহলে এখন অবজারভেশন চেকলিস্টে আপনারা, আমি আমি বানানো শিখিয়ে দেবো এক সময়। আপাতত অ্যাসাইনমেন্ট প্ল্যানিং প্র্যাকটিস করবেন, আর যদি পারেন রিটেন কোশ্চেনটা বানিয়ে ফেলেন। কালকে আবার একটু ডিসকাশন করার পরে এভিডেন্সের গাইডলাইন শেষ করব। এগুলাতে ওকে তেমন স্যার। কাজ নাই, এগুলাতে তেমন তেমন কাজ নাই, হ্যাঁ। শুধু ডকুমেন্ট গুলো এগুলো কপি পেস্ট করবেন আর বুঝবেন ব্যাপারগুলো। বোঝা গেল স্যার? স্যার। জি জি স্যার। তাহলে আজকে কি আমরা ক্লোজিং এ যেতে পারি? আর স্যার। বেশিক্ষণ আর সেশন না নেই, রাত হয়ে গেছে, হ্যাঁ, সাড়ে জি স্যার। সাড়ে 11:30 এগারোটা বেজে বেজে গেছে। গেছে, হ্যাঁ। একবার কতগুলো ফাইল দিবেন বলছিলেন স্যার, সেগুলো স্যার আমি তো সেগুলা সরি, আমি দিতে পারিনি, ভুলে গেছিলাম। দুপুরে একবার মনে পড়েছিল, তখন আমি যে মানে ওই ব্যথার কারণে অফিস বা প্রিন্সিপাল স্যারকে বলে চলে আসলাম, এসে আমি পরে আবার বিকেলে গেছিলাম, ওই কি যেন বলে আমাকে, বললো ওই ওই যে শেখ 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 দেওয়া, বুঝেন না আপনারা?
জি স্যার। আচ্ছা আমরা সুনীল সুনীল স্যার রেকর্ডিংটা ক্লোজ করতে পারেন, অফ অফ করতে পারেন।